এইচএসসি 27 ব্যাচ, তাই না? তো আপনাদের এইচএসসি পরীক্ষার সময় বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ। এইচএসসি পরীক্ষার চিন্তা পরে করি, আমরা আগে আজকে যেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেই চ্যাপ্টারটার কথাটা একটু বলি। দেখেন এই যে নিচে লিখে রাখছি, এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2, ভেক্টর। দ্য রিজন আমরা চ্যাপ্টার 2 দিয়ে শুরু করতেছি, চ্যাপ্টার 1 দিয়ে না, বিকজ চ্যাপ্টার 1 এ আসলে তেমন কিছু পড়ানোর মতো নাই। আর যা আছে সেগুলাকে আমরা আসলে আর একটু ভিতরে গিয়ে পড়বো, যখন কলেজ শুরু হবে, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস হবে, তখন ওখানে অনেক কিছু আসলে বুঝতে পারবো। তার আগ পর্যন্ত আমি চ্যাপ্টার 1টা আসলে ধরবো না। ঠিক আছে, চ্যাপ্টার 2টাই সব জায়গায় শুরু করে, আমি ওটাই শুরু করবো ভেক্টর, এবং কারণ আছে, এটা আস্তে আস্তে যত আমরা যাবো তত ভিতরে বুঝতে পারবো। তো এনিওয়েজ, চ্যাপ্টার 2 ভেক্টর রাশি। ভেক্টর রাশি নিয়ে কথা বলার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে যে ভৌত রাশি কাকে বলে। কারণ বইয়ে পড়ছেন সংজ্ঞাটা, যে পরিমাপযোগ্য যে কোনো কিছুর এই ভৌত রাশি বলে, এরকম একটা কথা রাখা ছিল না? এটা একটা ডাহা মিথ্যা সংজ্ঞা। এই কথা পড়ে আপনি জীবনেও কিছু বুঝবেন না। দেখেন, আমরা বলতেছি বইয়ে বলা আছে যে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে ভৌত রাশি। মনে করেন আপনি হাঁটতে গিয়ে পায়ে ব্যথা পাইছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে বলবে 1 থেকে 10-এর মধ্যে একটু নাম্বার দাও তো, কতটুকু ব্যথা পাইতেছো। বা দাঁতের ডাক্তারের কাছে গেলে নিশ্চয়ই দাঁতের ডাক্তার এই কথা বলছে যে 1 থেকে 10-এর মধ্যে বলো মারিতে কত ব্যথা, তারপর একটা ইঞ্জেকশন ঢুকাই দিয়ে বলে এবার কত ব্যথা। তো তুমি তো এখানেও একটা পরিমাপ করতে পারতেছো বা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারতেছো, তাই না? তো এইটারে কি পরিমাপ বলতে পারবো? ব্যথা কি আমরা পরিমাপ করতে পারি? হ্যাঁ, বাট এখানে তো আমি একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করতেছি, করতেছি না? তাহলে আসলে পরিমাপ মানে ভৌত রাশি, এটা তো বুঝতেছো যে ভৌত রাশি মানে হচ্ছে যা যা কিছু পরিমাপ করা যাবে তাকেই আমরা কি বলবো, ভৌত রাশি বলবো। কিন্তু দ্যাট ডাজ নট অলওয়েজ মিন যে পরিমাপযোগ্য সকল কিছুকেই আমরা একদম চোখ বন্ধ করে ভৌত রাশি বলে ফেলবো। ঠিক আছে, ভৌত রাশি হওয়ার জন্য আমাদের কিছু স্পেসিফিক শর্ত লাগবে। প্রথম শর্তটা হচ্ছে, একটু দাঁড়ান, আমার এই মাউসটার বিশাল সমস্যা আছে। এতক্ষণ পর্যন্ত আমার লাগলো এটা ঠিক করতে, বিকজ এই মাউস আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াস্তে দিয়েছে। যাই হোক, আসেন। তো প্রথম কথা হচ্ছে, আপনার পরিমাপ কি করবেন? আপনি একটা কলমের দৈর্ঘ্য মাপবেন, আপনি কোনো একটা আপেলের ভর মাপবেন, এই জিনিসপত্রগুলো মাপবেন, তাই না? এগুলোকে আমরা সহজ ভাষায় বলি ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি। কিন্তু এই ভৌত ধর্মগুলো কার? একটা বস্তুর, কোনো পদার্থের। তো আপনি যখন ভৌত রাশির সংজ্ঞা বলবেন, অবশ্যই কথাটা বলতে হবে যে কোনো বস্তুর অথবা কোনো সিস্টেমের, কোনো ব্যবস্থার। সিস্টেম বলতে কি বুঝি? আপনারা ওই তাপ অধ্যায়ে পড়ছিলেন যে কোনো একটা তরল পদার্থকে যদি আমার গরম করতে হয়, কোনো না কোনো পাত্রের মধ্যে নিয়ে গরম করতে হয়। আমরা যদি কোনো গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করি, সেটাকে আমরা খোলা আকাশে রেখে দিতে পারি না, তাই না? আমরা একটা আবদ্ধ পাত্রে নিয়ে কাজ করি, তো তখন পাত্র এবং গ্যাস পুরোটা মিলে একটা বস্তুর মতো আচরণ করে, রাইট? সেটাই হচ্ছে একটা সিস্টেম। তো আমরা যখন ভৌত রাশির কথা বলবো বা সংজ্ঞা যদি আমাদের কাছে পরীক্ষায় লিখতে বলে, আমরা অবশ্যই বলবো কোন বস্তুর বা সিস্টেমের ভৌত ধর্ম, এটাকে আমরা কি করব, পরিমাপ করব, রাইট? তো আমরা এই কথাটা বলবো যে পরিমাপযোগ্য ভৌত ধর্ম কার? বস্তুর অথবা সিস্টেমের। কিন্তু যে কোনো পরিমাপযোগ্য, মানে এই পরিমাপযোগ্যতারও আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আমাকে কোনো না কোনো যন্ত্রের সাহায্যে জিনিসটা মাপতে পারতে হবে। লাইক আপনি যখন একটা লেন্থ মাপতেছেন তখন আপনি একটা স্কেল দিয়ে মাপতেছেন, তাই না? কিন্তু আপনি যদি একটা রাস্তার দৈর্ঘ্য মাপেন, আপনি কিন্তু সেই সেম স্কেল দিয়ে মাপবেন না, আপনি তখন একটা ফিতা নিবেন, ওই যে যেটা দিয়ে হচ্ছে কি বড় বড় দৈর্ঘ্য মাপে, তাই না? যদি আপনি হচ্ছে একটা ব্রিজের দৈর্ঘ্য মাপতে চান, তখন আপনার ফিতা দিয়েও কাজ হবে না, আপনাকে লেজার নিয়ে আসতে হবে, রাইট? তো আপনাকে স্পেসিফিক একটা টুল বা যন্ত্রের মাধ্যমে সেই মেজারমেন্টটা করতে হবে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি সবকিছুই সরাসরি এরকম ধরেন এটাকে যখন মাপতেছেন, একটা স্কেল দিয়ে বললেন যে এটা হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, সবকিছু এরকম ডিরেক্টলি সরাসরি আপনি মাপতে পারবেন না। যেমন পৃথিবীর ভর পড়ছেন না বইয়ে, 6 × 10⁴ কিলোগ্রাম, এটাকে আমরা সরাসরি মাপছি? কেউ কি পৃথিবীকে নিয়ে পাল্লায় নিয়ে মাপছে? অসম্ভব জিনিস, রাইট? তো আমরা তাহলে বলতে পারি যন্ত্রের সাহায্যে মাপবো, কিন্তু সবসময় যে সরাসরি মাপবো এরকম না। তো এই কথাটাও বলতে হবে সরাসরি বা পরোক্ষভাবে মাপাযোগ্য। তো কোনো একটা বস্তুর বা সিস্টেমের ভৌত ধর্ম আমরা কি করব, পরিমাপ করব। কি দিয়ে করব? যন্ত্রের সাহায্যে করব। কিভাবে করব? সরাসরি অথবা পরোক্ষভাবে করব, ঠিক আছে? এবং শুধুমাত্র যে পরিমাপযোগ্য হইতে হবে তা না, আরো একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে পর্যবেক্ষণযোগ্য হইতে হবে। আপনি যা দেখতে পারেন না, আপনি তা পরিমাপ কেমনে করবেন?
আশেপাশে ভূত আছে নাকি নাই, জিন আছে নাকি নাই, দেখতে পাইতেছেন, আপনি কি মাপতে পারবেন? বুঝাইতে পারছি? তো পরিমাপযোগ্য হইতে হবে, পর্যবেক্ষণযোগ্য হইতে হবে, যন্ত্রের সাহায্যে অবশ্যই আমি এই জিনিসটা করব, কখনো কখনো সরাসরি, কখনো কখনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, রাইট? আর এটা হবে কি কোন একটা বস্তুর বা সিস্টেমের ভৌত ধর্মকে ঘিরে ঘটনাগুলো ঘটবে, ঠিক আছে? দ্বিতীয় কথা যেটা বলতেই হবে পরিমাপের মধ্যে, সেটা হচ্ছে সংখ্যা মান ও একক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে পারতে হবে। আপনি পরিমাপ করছেন কিন্তু কোনো মান এবং একক পদ্ধতি বলেন নাই, বিকজ আপনারা পড়ে আসছেন সিজিএস একক পদ্ধতি আছে, এমকেএস একক পদ্ধতি আছে, এসআই একক পদ্ধতি আছে। এগুলো আপনাকে স্পেসিফাই করে বলে দিতে হবে, তাছাড়া আসলে কাজ হবে না। এবং ফাইনালি যেই ধর্মটার কথা বলতে হবে বা যেই কথাটা আপনার মেনশন করতে হবে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক সমীকরণে আপনি যে পরিমাপটা করতেছেন সেইটা বৈজ্ঞানিক সমীকরণ ও ভৌত সূত্র, ভৌত সূত্র মানে হচ্ছে ফিজিক্যাল ল। যেমন আপনারা পড়ছেন এফ ইকুয়ালস টু এম এ, রাইট? এফ হচ্ছে বল, এম হচ্ছে ম্যাস, আর এ হচ্ছে কি এক্সিলারেশন। এই প্রত্যেকটা জিনিসকে আপনি কি করতেছেন, একটা সমীকরণের মধ্যে ফেলতে পারতেছেন, আবার এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসে না? তো আপনারা একটা ভৌত সূত্রের মাধ্যমে ইউজ করতে পারতেছেন। এই পুরো ঘটনাটা যখন মিলবে তখনই কেবলমাত্র আপনারা সেটাকে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারবেন। যদি এক কথায় লিখে আসেন যে যা কিছু পরিমাপ করা যায় তাই ভৌত রাশি, তার তখন আপনাকে দয়া করে 1 নাম্বার দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আর যে হচ্ছে কি এই পুরা জিনিসটা লিখবে, তাকেও স্যার 1 নাম্বারই দিবে, তাকে স্যার 10-10 মানে 1-10 দিতে পারবে না। পার্থক্যটা হবে আপনারা তো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দেন, তো 4 রকমের উত্তর থাকে, একটা হচ্ছে 1, 2, 3, 4। পরীক্ষায় কি খেয়াল করছেন কখনো যে যতই ভালো করে লেখেন না কেন, 4-এ কখনো 4 কেউ পায় না, 4-এ ম্যাক্সিমাম 2, খুব ভালো হইলে 3 দেয়। তারপর হচ্ছে কি যেটা অঙ্ক, খুব ভালো মতো করে আসলেও কখনো স্যাররা 3-এ 3 দেয় না, 3-এ 2 দেয়, সবসময় এক হাতে রাখে। খেয়াল করছেন এই জিনিসটা? আবার যেগুলো অনুধাবনমূলক প্রশ্ন, যে খতে ব্যাখ্যামূলক, ওইখানেও খুব ভালো করে লিখে 2-এ 2 দেয়, মাঝে মধ্যে 2-এ 1ও দিয়ে দেয়, দেয় না? তো আপনি যখন ওই 1 নাম্বারের একটা সংজ্ঞার জন্য এই পুরো ব্যাপারটাকে লিখতেছেন, তখন দেখেন আপনার টিচার আপনার খাতা দেখার আগে আরো 10-20টা খাতা দেখে আসছে, সবাই কি করছে, ওই 1 লাইনে সংজ্ঞা লিখছে। আর আপনি কি করছেন, ভৌত রাশি হওয়ার জন্য যতগুলো শর্ত লাগবে সবগুলো আপনি বলছেন। তার মানে স্যার বুঝতেছে যে এই ছেলেটা বা এই মেয়েটা বুঝতে পারছে যে কিভাবে আসলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে হয়। বুঝতে পারছি? তো তখন স্যার ওই আপনাকে 1-এ 1 তো 1-এ 10 দিতে পারে নাই, 2-এ স্যার আপনার ওই 1 নাম্বার কাটবে না, 3-এ ওই 1 নাম্বার কাটবে না, কারণ আমরা তো বাঙালি, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। আপনার আপনারা সবসময় কি করেন, ক এর উত্তরগুলো আগে রাখেন না? ক, তারপর খ, তারপর গ, তারপর ঘ, রাইট? তো কতে আপনার প্রতি স্যারের যে ইমপ্রেশন হয়েছে, গ ঘতে সেম ইমপ্রেশন থাকবে। এখন দেখেন, যখন আপনি 5টা 4টা স্টেম লেখেন, লাস্টের দিকে গিয়ে গোজামিল দিতে হয় না? তখন নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আরো বাড়ে না? ওই জায়গাতে এরকম টাইপের লেখা আপনাকে হেল্প করবে। বুঝতে পারছি? সো আমরা ভৌত রাশির মধ্যে কি কি কথা বলতেছি? ভৌত রাশির মধ্যে ভৌত ধর্ম ব্যাপারটা অবশ্যই রাখতে হবে। এটা অবশ্যই কোনো বস্তুর বা সিস্টেমের একটা ভৌত ধর্মকে নিয়ে কথা বলতে, সেটা বলতে হবে। তারপর সেটা যন্ত্রের সাহায্যে সরাসরি বা পরোক্ষভাবে পরিমাপযোগ্য এবং পর্যবেক্ষণযোগ্য, এই কথাটা বলতে হবে। তারপর বলতেছি সংখ্যামান এবং একক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করব, এই কথাটা বলতে হবে। ফাইনালি বৈজ্ঞানিক সমীকরণ এবং ভৌত সূত্র সমূহে আমরা যে অর্থপূর্ণভাবে জিনিসটাকে প্রকাশ করতেছি সেই কথাটা আমরা মেনশন করবো। দ্যাটস ইট। বুঝাইতে পারছি? এখন এটা যদি হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে লিখতে যান, এত বড় সংজ্ঞা আপনি লিখে শেষ করতে পারবেন না। যার কারণে বাসায় আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের এখানে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একটা করে ছোট পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আমি বাসায় হোমওয়ার্ক দিব, অ্যাসাইনমেন্ট দিব, তো ওই লিখতে লিখতে আশা করি অভ্যাস হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন এসএসসি পরীক্ষা যা ইচ্ছা হয়েছে, এটা এখন আর কেউ ফেরাইতে পারবে না, কালকে রেজাল্ট দিয়ে দিবে ইনশাল্লাহ, তাই তো? আপনার হাতে এখন চেঞ্জ করার জায়গা আছে, আগামী 2টা বছরে কি করবেন। বুঝাতে পারছি? এবং গভর্নমেন্ট থেকে শুরু করে পুরো দুনিয়া যেইভাবে চেঞ্জ হইতেছে, ওই আগের জামানার মতো খালি হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্ন পইরা বা ওই যে টেস্ট পেপার পইরা পরীক্ষা কমন ফেলানোর দিন শেষ। এবার এসএসসি পরীক্ষা দিয়ে বুঝছেন, খালি এসএসসি পরীক্ষাতেই দেখেন আপনাদের আগামীকালকে রেজাল্টে কি অবস্থা হয়। আর এইচএসসি পরীক্ষা যে ভাইয়া আপুরা দিচ্ছে, তাদের কাছ থেকে কিন্তু শুনতেছেন যে কিসের উপর, মানে আইসিটি পরীক্ষায় গত দিন না গত তার আগের দিন পরীক্ষা হয়েছে, কি লেভেলে বাস দিচ্ছে, এটা কি শুনছেন?
কেউ কেউ শুনছেন হয়তো বা ফেসবুকে দেখছেন, মিম দেখছেন আর কি, যে সব পড়ে গেছে কিন্তু কিচ্ছু কমন পায় নাই। এইটাই হবে, এইটাই হওয়ার কথা ছিল। এতদিন পর্যন্ত পরীক্ষা হয় নাই, তাই এগুলো হয় নাই। আমার কাজ ভাই আপনাকে পরীক্ষা কমন ফেলানো। আমি আপনাকে এমন এমন জিনিসপত্র পড়াবো যেইখান থেকে আপনার সামনে আনসিন আননোন একটা জিনিস আসলেও আপনি যেন উত্তর লিখে চলে আসতে পারেন। বুঝতে পারছেন? তো দ্যাটস হোয়াট আই এম গোইং টু ডু। এই জন্য একটু আমি সময় নিয়ে পড়াবো। দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করলাম যে আমার পরে আপনাদের কোনো পড়া আছে কিনা। আমি আস্তে আস্তে আগাবো, খুব বেশি জলদি আগাইতে চাই না, বাট আমি চাই আপনাদের বেসটা স্ট্রং হোক এবং আপনারা প্রশ্ন করবেন আমাকে। ধরুন এই যে এতগুলা কথা বলছি, যা বুঝবেন না প্রশ্ন করবেন, ঠিক আছে? তো ভৌত রাশি সম্পর্কে আমরা কি বুঝতে পারছি? ভৌত রাশি নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আছে? নাই? তাহলে আমরা পরের স্লাইডে যাই। ভৌত রাশি কত প্রকার? এটা একটা এমসিকিউ কমন প্রশ্ন। ভৌত রাশি কত প্রকার, বা এমসিকিউ না, অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসতে পারে। কিন্তু ভাই মাথায় রাখবেন, ভৌত রাশি কত প্রকার এই প্রশ্নের উত্তরের আগে আপনাকে বলতে হবে ভাই কিসের ভিত্তিতে ভাগ করব। মানে আন্দাগোন্দা রাশি দুই প্রকার, মৌলিক রাশি, লব্ধ রাশি, বা ভেক্টর রাশি, স্কেলার রাশি, এত সহজ না। ব্যাপারটা হচ্ছে আপনি যখন বলতেছেন মৌলিক রাশি আর লব্ধ রাশি, আপনি কোনো না কোনো কিছুর ভিত্তিতে আপনি রাশিগুলোকে ভাগ করতেছেন, তাই না? সেই ভিত্তিটার নাম হচ্ছে পরিমাপ ও সংজ্ঞায়নের স্বাধীনতা। একটু মনে করে দেখেন, আমরা মৌলিক রাশি কাকে বলছি? যে সকল রাশিগুলো একাই একটা পরিমাপ, একাই 100, ওদের সংজ্ঞা দেওয়ার জন্য নতুন কোনো রাশির হেল্প লাগে না। আমরা তাহলে বলতে পারি পরিমাপের দিক থেকে, সংজ্ঞার দিক থেকে স্বাধীন রাশি, মৌলিক রাশি। আর লব্ধ রাশি সংজ্ঞায় বলছিল একাধিক মৌলিক রাশি মিলে আমার নতুন যে রাশি হয় তাকে বলছি লব্ধ রাশি। তাহলে এরা কি সংজ্ঞার জন্য, পরিমাপের জন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল। সো দিস ইজ ওয়াই পরিমাপ এবং সংজ্ঞায়নের স্বাধীনতার উপর ভিত্তি করে রাশিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি মৌলিক রাশি, আরেকটা হচ্ছে লব্ধ রাশি। এই সিম্পল কথাটা আমি পড়াচ্ছি এই কারণে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে একবার প্রশ্ন আসছিল মৌলিক রাশি এবং লব্ধ রাশি এই বিভাগ, শ্রেণী বিভাগ আমরা কিসের ভিত্তিতে করে থাকি। চারটা অপশন দিছিল, রাইট অপশন তো বুঝতেই পারতেছেন, এইটা বা এটার কাছাকাছি যেটা হবে। বুঝতে পারছি? অনেকে মনে করে যে অ্যাডমিশন টেস্টের পড়াশোনা হয়তো বা খুব ডিফিকাল্ট কিছু। আপনি যদি ইন্টার লাইফ থেকে একটু ঠান্ডা মাথায় পড়ে আসেন, সত্যি কথা বলতে মেডিকেলের জন্য, বুয়েটের জন্য, ঢাকা ভার্সিটির জন্য শেষ মুহূর্তে গিয়ে আলাদা করে প্রিপারেশনের কোনো দরকার হয় না, কখনোই হয় না। বুঝছেন? জাস্ট একটু কেয়ারফুলি পড়তে হয়, দ্যাটস ইট। আচ্ছা, এটা তো গেল হচ্ছে গিয়ে পরিমাপ এবং সংজ্ঞায়নের স্বাধীনতা। কিন্তু আমরা তো আসলে মৌলিক লব্ধ রাশি নিয়ে এই চ্যাপ্টার পড়বো না, আমরা পড়বো ভেক্টর আর স্কেলার নিয়ে। আমাকে কেউ কি চিন্তা করে বলতে পারেন ভেক্টর রাশি আর স্কেলার রাশি কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়? দিক। কারণ মান ছাড়া তো কোনো রাশি হবে না। মানে রাশি মানেই আপনি মাপছেন, একটা ভ্যালু ওর আছে। তো এই কথাটাকে বলতে হবে, মানে অনেকভাবেই বলতে পারেন দিকের উপর ভিত্তি করে বা দিক নির্ভরতার উপর ভিত্তি করে রাশিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু এখানে একটা ছোট্ট গোঁজামিল আছে, যে গোঁজামিলটা আপনাদের ইন্টার লাইফে দিয়ে আসা হয় সব সময়, সব টিচাররাই দেয়। আমি সেই গোঁজামিল থেকে একটু বের করে আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, এখানে দ্বিতীয় স্লাইডটাকে এই জন্যই দিছি যেন হচ্ছে কি আমরা ওই যে দিক নির্ভরতার কথাটা বলতে পারি। যে দিক নির্ভরতার উপর ভিত্তি করে আমরা রাশিকে বলছি দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার, তাই তো? বাট একটু বড় হইলে, ইন্টার লাইফ শেষ হলেই দেখবেন যে দিক নির্ভরতার উপর ভিত্তি করে রাশি তিন চার প্রকার বা দুই প্রকার না, রাশির নাম একটা। সেই একটা রাশির নাম হচ্ছে টেন্সর। টেন্সর রাশি না, টেন্সর মানেই ওই নিজেই একটা রাশি। ভেক্টরের পাশে যেরকম রাশি লিখতে হয়, মৌলিকের পাশে যেরকম রাশি লিখতে হয়, টেন্সরের পাশে আলাদা করে রাশি লিখতে হয় না। টেন্সর নিজেই একটা সামথিং এলস, কিছু একটা আলাদা জিনিস। ঠিক আছে? আমি একটু বুঝাই কেন টেন্সরের ধারণাটা দরকার, সেটা বুঝাচ্ছি। এই যে এই স্লাইডে আমরা টেন্সরের কথাটা বলবো। একটা সিম্পল জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার কাছে এরকম একটা বক্স আছে। আপনাকে বললাম এই বক্সটা কোথায় আছে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। মনে করেন এই বক্সের ভর হচ্ছে এম, এবং যেই রুমের মধ্যে বক্সটা রাখা আছে সেই রুমের মধ্যে
বক্সটা এক্স অক্ষ বরাবর রাখা আছে মনে করেন, ঠিক আছে? এখন আপনি যদি ঘাটটা আপনি 90 ডিগ্রি ঘুরায় ফেলেন, তাহলে কি আর সে এক্স অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর চলে যাবে না, রাইট? তো মনে করেন বস্তু কিন্তু সরে নাই, রুমও সরে নাই, আপনি ঘাড় ঘুরাইছেন, তখন তো আর এক্স অক্ষ না। তো আপনার জন্য এক্স অক্ষ হচ্ছে এইভাবে সোজা, ওয়াই অক্ষ হচ্ছে উপরে, আর জেড অক্ষ হচ্ছে সামনে পিছনে। আপনি যখনই ঘাড় ঘুরাই ফেলছেন, ওয়াই অক্ষ আপনার জন্য এক্স অক্ষ হয়ে গেছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে না? তো আপনার বস্তু বস্তুর জায়গাতেই আছে। দেখেন, বস্তু কিন্তু বস্তুর জায়গা চেঞ্জ করে নাই। আমরা খালি বলছি যে আপনি আপনার ঘাড়টা ঘুরাই ফেলছেন, এন্ড দ্যাট ইজ ওয়াই আপনার এক্স অক্ষ হয়ে গেছে কি ওয়াই অক্ষ। এখন আমাকে বলেন, এই ঘাড় ঘুরানোর ফলে আপনার এই বস্তুর ভর যদি শুরুতে 10 কিলোগ্রাম হয়, এই বস্তুর ভর কি 10 কিলোগ্রাম ছাড়া অন্য কিছু হবে? রাইট? আমি যদি এই বস্তুর টেম্পারেচার মাপি, মনে করেন এটা রুমে আছে, রুম টেম্পারেচার আপনারা পড়ছেন নিশ্চয়ই বইয়ে, 25 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা। এখানে গেলেও আপনি জাস্ট ঘাড় ঘুরাইছেন, আর কিচ্ছু করেন নাই, নতুন কোন সূর্য নিয়ে আসেন নাই, কোথাও আগুন জ্বালায় দেন নাই, টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে? বুঝাইতে পারছি? তো এই যে তাপমাত্রা, তারপর হচ্ছে ভর, এগুলো এমন টাইপের রাশি যে অক্ষ পরিবর্তন করলেও তাদের কোনো পরিবর্তন হয় না, রাশি যেমন ছিল তেমনই থাকে। বুঝাইতে পারতেছি? তো আমি কি বলতে পারি যে এগুলো এমন রাশি যাদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র কি দরকার? মান দরকার, আর কিচ্ছু দরকার নাই। আমি বলছি না কিন্তু দিক নাই। দেখেন, আমি যখন বলতেছি যে এই ভদ্রলোক এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষে তার ভর 10 কিলোগ্রাম, এক্স অক্ষে তার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, আমি যখন ঘাড় ঘুরাইছি, ওয়াই অক্ষে তার ভর কত, ওয়াই অক্ষে তাপমাত্রা কত, তার আমি দিক লাগাই দিতে পারি না চাইলে? কিন্তু এই দিক লাগাইলেও যা, না লাগাইলেও তা, আমার মানে কোনো পরিবর্তন আসে না। রাশি ভর আগে যেমন ছিল, রাশি ভর এখন তাও সেম থাকবে। বুঝাইতে পারছি? এখন ভাই, আমরা তো রাশি নিয়ে কথা বলতেছি, পরিমাপ নিয়ে কথা বলতেছি, উইদাউট মেজারিং এনিথিং, নাম্বার ছাড়া তো কোনো কিছু হবে না, হবে? তার মানে রাশি মানে ওর অবশ্যই কি লাগবে? মান লাগবে। মানের সাথে কি আর কিছু লাগতেছে? না। দ্যাট ইজ ওয়াই এইটাকে বলা হয় জিরো র্যাঙ্ক টেন্সর বা জিরো অর্ডার টেন্সর। এবং এই জিরো র্যাঙ্ক টেন্সর বা জিরো অর্ডার টেন্সর যে কথাটা, এইটাকেই আপনাদের বইয়ে সহজ করে বলছে যে এইটা একটা স্কেলার রাশি, শুধুমাত্র মান দিলেই হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। আপনারা একটা ভুল জিনিস পড়ে আসেন, আপনারা বলেন যে রাশির মান আছে দিক নাই তারা স্কেলার রাশি। ভাই, কথাটা ভুল। দিক নাই আর দিকের প্রয়োজন নাই একই কথা? এইটা একবার এমসিকিউতে আসছে, প্রচুর পোলাপাইন ভুল করছে। স্কেলার রাশির নিচের কোনটি নেই? মান, দিক, দিকের প্রয়োজন কোনোটিই নয়, সব দাঁড়াইছে দিক। হবে কি? দিকের প্রয়োজন। আপনার টাকা নাই আর আপনার টাকার প্রয়োজন নাই, হাসপাতাল কথা না? যদি কেউ বলে যে ভাই আমার টাকা নাই আর টাকার প্রয়োজন নাই, দুইটা একই কথা, মানে ভাই পাগল। ভুল বলছি? আইডিয়াটা বুঝাইতে পারছি? এই ছোট একটা শব্দ সরে যাওয়ার জন্য না সংজ্ঞা চেঞ্জ হয়ে যায়, এবং তখনই নাম্বার, ওই যে ধরেন আপনি আপনি তো বলবেন আমি তো ভাই সবাই যা পড়াইছে বইয়ে যা লেখা আছে ওইটাই তো লিখে আসছি, স্যার নাম্বার দেয় না কেন? বিকজ ওই যে আপনি জাস্ট প্রয়োজন কথাটা সরাই দিচ্ছেন, আপনাকে নাম্বার দিবে না। তো টেন্সর হচ্ছে গিয়ে স্কেলার রাশি, কি একটা টেন্সর, কিন্তু সে জিরো র্যাঙ্ক টেন্সর। জিরো র্যাঙ্ক কেন? কারণ মান তো সবারই লাগবে, মান ছাড়া আর কিছু প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই সে কি জিরো র্যাঙ্ক টেন্সর। এবার আরেকটা এক্সাম্পল দিই। এই যে সেইম যে বস্তুটা আছে না, এই বস্তুটাকে আপনি আবারও কল্পনা করেন আপনার সামনে আছে 10 কেজি। এবার 10 কেজির কথা ভুলে যান, সে এক্স অক্ষ বরাবর আছে, তাই না? এইবার আপনি চিন্তা করেন যে এই 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী টানতেছে, কোন দিকে টানতেছে? নিচের দিকে, তাই না? আমি যদি এখন এখানে ওজন নিয়ে আসি, এই জায়গাটাতে একটু খেয়াল করেন, ওজনটা কি আপনি যেই অক্ষ বরাবর দেখতেছেন এক্স অক্ষ, সেই অক্ষ বরাবর আছে? হ্যাঁ, তার সাথে 90 ডিগ্রি কোনো নিচে আছে না? রাইট, রাইট। সো এটাকে আমি ধরলাম ডব্লিউ নামে রাখলাম, ওজন যেহেতু, ওয়েট যেহেতু, ডব্লিউ নামে রাখলাম। এইবার আমি এই বস্তুটাকে এক্স অক্ষ বরাবর না চিন্তা করে, ওই যে আগের মতো ঘাড় ঘুরাই ফেলেন, ঘাড় ঘুরাই ফেললে
তখন এই বস্তুটা কোন অক্ষ বরাবর থাকতেছে? y অক্ষ বরাবর থাকতেছে। এখন আমরা সবসময় পড়ে আসছি যে ওই যে বলের চ্যাপ্টারে অধ্যায় 4 ছিল আপনাদের 9-10-এ, যে ওজন সবসময় কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে বা y অক্ষ বরাবর, তাই না? আপনি ঘাড় ঘুরাইছেন, আপনার বস্তু কোন দিকে আছে? এবার y অক্ষ বরাবর। কিন্তু ওজন কোন দিকে কাজ করতেছে বলেন তো? এক্স্যাক্টলি x অক্ষ বরাবর না, নিচের দিকে। এবার আপনি যখন এভাবে ঘাড় ঘুরাইছেন, সি, আপনার পুরা এক্সিসটা ট্রান্সফর্ম হয়ে গেল না? একটু আগে আপনি এক্স অক্ষে ছিলেন, এখন আপনি কোথায় আছেন? ওজনের কথা বলতেছি, ভাই অক্ষে চলে গেল না? তাহলে ওজন একটা বল, রাইট? এই বলকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমার কি কি লাগতেছে? মান তো লাগতেছে, আমার দিকও বলতে হচ্ছে যে সেটা এক্স অক্ষে নাকি ওয়াই অক্ষে নাকি জেড অক্ষে। কারণ কি, যদি এক্স অক্ষে বল থাকে, কিছুক্ষণ পর বস্তু এক্স অক্ষ বরাবরের সামনে কোথাও থাকবে, উপরে নিচে না, সামনে পিছনে না। আমি প্রেডিক্ট করতে পারতেছি যে সামনে যাবে না পিছনে যাবে, উপরে নিচে না, রাইট? এই ডিরেকশনের উপর বেস করে। আবার যদি আপনি নিচের দিকে বলের কথা বলেন, তাহলে আমি ডানে বামে সামনে পিছনে বস্তুকে খুঁজে লাভ নাই, আমাকে উপরে বা নিচের দিকে তাকাইতে হবে, তাই না? তো দিকের উপর ভিত্তি করে এই বস্তুর অবস্থান আচরণ চেঞ্জ হয়ে যাবে না? বল রাশিটার আচরণ চেঞ্জ হয়ে যাবে না? বুঝাইতে পারছি? তো এই সকল ক্ষেত্রে আমার মানও দরকার, আবার কি দরকার? দিকও দরকার। বাট দিকটা কিরকম দিক? একমাত্রিক দিক, মানে হয় এক্স অক্ষ বরাবর, তাইলে ওয়াই অক্ষ বরাবর। আর যদি সামনে পিছনে টানেন তাহলে কোন দিকে? জেড অক্ষ বরাবর। একটা মাত্র দিক প্রয়োজন। বুঝাইতে পারতেছি? হ্যাঁ। তো দিস ইজ ওয়াই মানের সাথে একটা মাত্র দিক প্রয়োজন বলে এদেরকে বলা হয় ফার্স্ট র্যাঙ্ক টেন্সর অথবা ফার্স্ট অর্ডার টেন্সর। এবং এই ফার্স্ট র্যাঙ্ক বা ফার্স্ট অর্ডার টেন্সরকে আপনাদের বইয়ে বলছে কি জানেন? ভেক্টর রাশি। এখন এর থেকেও জটিল একটা ব্যাপার আছে। বাসায় যখন কাপড় মুছতেন, কাপড় ধোয়ার পর কাপড় চিপড়াইছেন না? কাপড় যখন চিপড়াইছেন, তখন কি সেই কাপড়টা শুধুমাত্র যে কোনো একটা এক্স বা ওয়াই অক্ষ বরাবরই মোচড়ায়, নাকি পুরা 3 ডিমেনশনালে মোচড়ায়? রাইট, পুরো 3 ডিমেনশনালে মোচড়ায় না? আচ্ছা, মনে করেন এইটা একটা প্লাস্টিকের, যদিও এটা প্লাস্টিক, বাট এটা তো হচ্ছে কি শক্ত প্লাস্টিক। ওই যে বিস্কিট থাকে না, এই প্লাস্টিকে এরকম মোচড়ায় যায়, ওই রকম টাইপের প্লাস্টিকের একটা অবজেক্ট চিন্তা করেন। আমি যদি এটার উপর ধরেন যে কোনো একটা কোণা বরাবর এরকম ধাক্কা মারি, তাইলে ও কি শুধু ওই কোণাটাই চেঞ্জ হবে নাকি পুরা জায়গায় ট্যাপ খেয়ে যাবে? পুরো সব জায়গায় ট্যাপ খেয়ে যাবে না? এইটার, যদি এটা একটা 3D বস্তু হয়, তার কি 6টা তল না? এই উপরে একটা, ডানে একটা, নিচে একটা, পিছু একটা, ডানে একটা, বামে একটা, রাইট? 6টা তল বরাবরই সমস্যা হবে না? এখন মানে ঝামেলা হবে না বা ও কুচকায় যাবে না? এটা তো মনে করেন এক্স অক্ষ, এটা তো মনে করেন ওয়াই অক্ষ, আর এটা কি জেড অক্ষ। শুধু যে এক্স ওয়াই জেড বরাবর এই কুচকানো দুমড়ানো মুচড়ানো কণাগুলো থাকবে তা না, বরং এখানে একটা সমতল আছে না? যেই তলটাকে আপনি বলতে পারেন এটা যদি এক্স অক্ষ হয়, যদি এটা জেড অক্ষ হয়, তাহলে জেড এক্স তল বরাবরও কি আমার চেঞ্জ আসবে? এক্স ওয়াই তল বরাবরও চেঞ্জ আসবে, আবার ওয়াই জেড তল বরাবরও চেঞ্জ আসবে। মানে এক্স ওয়াই জেড এই তিনটা বাদে এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড এগুলা বরাবরও কি সিচুয়েশনে চেঞ্জ আসবে, আসবে না? বুঝাইতে পারছি? তখন আমার কয়টা দিক লাগতেছে? 2 টাইপের দিক। একটা হচ্ছে এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই তল, ওয়াই জেড তল, এই তলগুলা বরাবর আমার কি আসছে? চেঞ্জ আসা লাগতেছে। বুঝাইতে পারছি? আমি যদি এটাকে চিত্রে দেখাইতে চাই, একটু আমি জুম ইন করি, জুম ইন করে ছোট্ট ইয়েতে দেখাই। ধরেন এই হচ্ছে গিয়ে আমার একটা 3D অবজেক্ট। 3D অবজেক্ট বোঝানোর জন্য ওই যে ছোটবেলায় আমরা ঘনবস্তু আঁকতাম না, মনে আছে? উফ, বুঝাই গেছে। তো এই যে ধরেন একটা ঘনবস্তু আমরা আঁকলাম, ঠিক আছে? এটা পারফেক্ট হয় না, এবার ধরে নেন পারফেক্ট হয়েছে। এই যে ঘনবস্তু আঁকছেন, এই ঘনবস্তুর উপর আপনি যখনই যে কোনো একদিকে বাইরে থেকে এরকম একটা চাপ প্রয়োগ করবেন, এর প্রতিরোধকারী একটা বল বস্তু নিজের ভিতর থেকে সৃষ্টি করবে না? এটা নিউটনের 3য় সূত্রের জন্য বলেন, আর রবার্ট হুকের একটা সূত্র ছিল না, পীড়ন সমানুপাতিক বিকৃতি। আপনি এখানে বল প্রয়োগ করার জন্য বিকৃত হইতেছে, বিকৃতির বিরুদ্ধে সে কি পীড়ন দিবে না? এই পীড়ন কি শুধুমাত্র উপরের দিকে কাজ করবে, না সব দিকে কাজ করবে? সব দিকে করবে বলেই তো সব দিকে পুরোটা কুচকায় গেছে, বুঝছেন? তো এই ক্ষেত্রে ওরে আপনি যদি ব্যাখ্যা করতে চান, আপনার একটা মান লাগবে, আর দিকের 2 রকম টাইপ লাগবে। একটা হচ্ছে যে এক্স ওয়াই জেড বরাবর দিক, আর একটা ওই এক্স ওয়াই সমতল, ওয়াই জেড সমতল, জেড এক্স সমতল,
এই বরাবর দিকও লাগবে। বুঝাইতে পারছি? দ্যাট ইজ ভাই ওখানে দিকের কয় টাইপ? 2 টাইপের দিক না? তাহলে এই জন্য এগুলাকে বলা হয় সেকেন্ড র্যাঙ্ক টেন্সর। মজার ব্যাপার কি, সেকেন্ড র্যাঙ্ক টেন্সর ভেক্টরও না, স্কেলারও না, এরা ম্যাট্রিক্স। আপনারা কি ম্যাট্রিক্স পড়ছেন? আপনারা কি ম্যাথ কোথাও পড়তেছেন এখনো? ম্যাথ ক্লাস করতে গেছেন? ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট এখন শুরু করছে নির্ণায়ক? আচ্ছা, যদি শুরু না করে তাহলে দেখবেন কিছুদিন পর শুরু করবে। ম্যাট্রিক্স সেপারেট একটা ব্যাপার, ওটা যোগ বিয়োগ এই ওই অ্যালজেব্রার মতো না, ভেক্টরের মতো না, ডিফারেন্ট কিছু একটা। বুঝাইতে পারছি? তো এই যে এই ক্ষেত্রে তখন ঘটনাটা এরকম হয়ে যায়, ওগুলো সেকেন্ড র্যাঙ্ক টেন্সর হয়ে যায়। কারণ ওটাকে আমার প্রপারলি এক্সপ্লেইন করতে পারতে হবে, বাট এইটা আপনাদের সিলেবাসে নাই। বুঝছেন? তাবৎ দুনিয়ায় সবাই কি আসলে টেন্সর, কিন্তু আমরা এই টেন্সরকে খুবই সিম্পলিফাই করে বলি যে আসলে দিক নির্ভরতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে আসলে স্কেলার আগে বলা উচিত, ভেক্টর পরে বলা উচিত, কারণ স্কেলার রাশি হচ্ছে জিরো র্যাঙ্ক আর ভেক্টর হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক। ফার্স্ট র্যাঙ্ক এই জন্য মানের সাথে একটা দিক লাগে, মানে দেখেন মানের সাথে দিক আসে না, কিন্তু মানের সাথে একটা দিক লাগে সম্পূর্ণভাবে প্রকাশ করে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। জি স্যার, অবশ্যই একটু পিছনে যান না। ওই যে F1 যেই বাটনটা আছে, HL2 হাতের বাম পাশ থেকে ডান দিকের দ্বিতীয় সুইচটা, না না বাম পাশ থেকে একদম বাম পাশে। এই তো সাবাস। ওকে, সো স্কেলার রাশির সংজ্ঞা কি এটা আমি আর আমার মতো করে বলতে চাই না, এটা আপনারা বুঝে নিচ্ছেন অলরেডি, তাই না? স্কেলার রাশি কাকে বলবো? ওকে, ভেরি গুড। ভেক্টর রাশির সংজ্ঞাও পারবেন তাহলে? স্কেলার রাশির সংজ্ঞায় বলবো যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে শুধুমাত্র কি দরকার? মান দরকার, দিক প্রয়োজন হয় না, রাইট? আর ভেক্টর রাশির সংজ্ঞা কি বলবো? ওকে, কিন্তু আর একটা শর্ত লাগবে। ভেক্টর রাশি হওয়ার জন্য দুইটা না তিনটা শর্ত লাগবে। একটা হচ্ছে মান থাকতে হবে, 2 নম্বর কি দিক থাকতে হবে, 3 নাম্বার লিখে দিই মান লাগবে, দিক লাগবে। বাট এই 3 নাম্বার শর্তটাকে, এটাকে আমরা লিটমাস টেস্ট বলি। আপনারা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে লিটমাস টেস্ট পড়ছেন না? এরকম একটা রাশি ভেক্টর নাকি স্কেলার সেটা বোঝার জন্য লিটমাস টেস্ট হচ্ছে এই 3 নাম্বার শর্ত। এই শর্তটা হচ্ছে যে সকল রাশি ভেক্টর যোগের সূত্র সমূহ মেনে চলে তাদেরকেই ভেক্টর রাশি বলে। শুধুমাত্র মান আছে, দিক আছে, তাদেরকে ভেক্টর রাশি বলবো। যেমন একটু আগে পীড়নের কথা বলছিলাম, পীড়ন কি আসলে চাপ না? এটা একটু কিছুদিন পরে বুঝবেন, এখন না। যখন আমি আপনাদেরকে চ্যাপ্টার 7 পড়াবো ফার্স্ট পেপারে, তখন আমি ডিটেলসে বুঝাবো। চাপ এবং পীড়ন একই মনে হলেও দুইটা এক জিনিস না। চাপ একমাত্রিক আর পীড়ন ত্রিমাত্রিক। তার মানে হচ্ছে আপনি যখন চাপের কথা বলেন তখন নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের উপর লম্বভাবে সুষমভাবে বল প্রয়োগ করতে হয়, তখন চাপ। কিন্তু পীড়নের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। পীড়নের ক্ষেত্রে সুষমভাবে বল বন্টন না করলেও পীড়ন আসবে, কারণ পীড়ন আসলে আপনার উপর নির্ভরশীল না। আপনি যেই পদার্থের উপর বিকৃত করার জন্য বল দিছেন, সেই পদার্থ বিকৃতিকে বাধা দেওয়ার জন্য সেই পীড়ন সৃষ্টি করে, রাইট? তো পীড়ন আপনার হাতে না, পীড়ন 3 ডিমেনশনাল। ঠিক আছে? অবশ্য ডিরেক্টলি 3 ডিমেনশনাল 1 ডিমেনশনাল এভাবে বলা যায় না, এটাকে আমরা ডিটেলসে বুঝবো, এখন দরকার নাই। আপাতত এইটুকু বলছি, চাপ, চাপের যে নর্মাল রাশিমালা, প্রেসার পি ইকুয়ালস টু কত? ফোর্স বাই এরিয়া না? ফোর্স, বল, ভেক্টর রাশি না? তো চাপ কি রাশি হওয়া উচিত? ভেক্টর রাশি হওয়া উচিত। তো চাপ একটা স্কেলার রাশি। চাপ স্কেলার রাশি কারণ চাপ ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। আর্কিমিডিস প্রমাণ করে গেছে। আর্কিমিডিসের চাপের সূত্র পড়েছেন না? ওই যে কোনো একটা প্রবাহীর ভেতরে অভ্যন্তরে কোনো এক বিন্দুতে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে সমস্ত প্রবাহীতে সমানভাবে সঞ্চারিত হয়। পড়েছেন তো? প্যাসকেলের ল, সরি আমি আর্কিমিডিসের ল বলছি না, আর্কিমিডিস হচ্ছে কি বুয়ন্সির ল, লবতা জনিত। হ্যাঁ, প্যাসকেলের ল, প্যাসকেলের সূত্র যেটা, রাইট? তো ওখানে গ্যাসীয় চাপ পদার্থের চাপের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখেছি না, যে আপনারা যখন গ্যাসীয় পদার্থের চাপ যোগ করেন তখন জাস্ট বীজগাণিতিক যোগ করেন না, 10 যোগ 5 = 15, শেষ। তো ভেক্টর যুগের সূত্র এরকম বীজগাণিতিক না, একটু ডিফারেন্ট। সেটা কি আমরা আজকে ক্লাসে দেখবো না, আরেকটা ক্লাসে, নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ ভেক্টর যুগের সূত্র জিনিসটা কি। বাট অবশ্যই ভেক্টর রাশির চারটা, সরি 3টা শর্ত বলতে হবে। এক, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক প্রয়োজন, এবং যে সকল রাশি ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলে তাদেরকে এই ভেক্টর রাশি বলে। ঠিক আছে? কোনো কনফিউশন আছে?
কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এনিওয়েজ, সো এই গেল আমাদের ভেক্টর রাশির কথা। এই যে চাপের কথাটা এখানে বলে রাখতেছিলাম, আসলে চাপ আসলে কি? চাপ একটা স্কেলার রাশি। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ কি রাশি? মৌলিক রাশি অবশ্যই, কিন্তু সেটা স্কেলার না ভেক্টর? হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহ কি রাশি? কেন ভেক্টর? দিক প্রয়োজন। কোন দিক? বিদ্যুৎ প্রবাহ কোন দিকে যায়? ইলেকট্রন বিপরীত দিকে, অথবা আরো স্পেসিফাই করে বললে উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবে। ইলেকট্রন কম থেকে বেশিতে যায়। বিদ্যুৎ প্রবাহ একটা স্কেলার রাশি। এই জন্যই তো বললাম যে এইটা হচ্ছে লিটমাস টেস্ট। আপনাকে চিন্তা করতে হবে যে ভেক্টর যোগের সূত্র মানে কি মানে না। আপনি নর্মালি চিন্তা করে দেখেন, আপনার বাসায় আপনার রুমে কারেন্টের লাইন আসছে, সেটা কোত্থেকে ভাগ হয়ে আসছে? বাসার মেইন সার্কিট থেকে ভাগ হয়ে আসছে না? আপনার বাসার মেইন সার্কিটে একটা তার দিয়ে ডেস্কো অফিস বিদ্যুৎ পরিচালনা করতেছে, রাইট? সেইখান থেকে ধরেন 3টা তার 3 রুমে চলে গেছে, কথার কথা, ঠিক আছে? এইটা মনে করেন I1, এটা মনে করেন I2, এটা মনে করেন I3 কারেন্ট নিয়ে নিচ্ছে। তাহলে টোটাল ডেস্কো আপনাকে কতটুকু কারেন্ট দিচ্ছে? I1 প্লাস I2 প্লাস I3, এদের বীজগাণিতিক যোগের সমষ্টি। আপনার ডেস্ক অফিসকে আইসা মাপে যে কত ডিগ্রি কোণে বাঁকায়া তার নিচে এই রুম থেকে ওই রুম মাপে? তাইলে যদি মানে বিদ্যুৎ বিল ভ্যারি করতো তাহলে তাই সময় নিশ্চয়ই মাপতো, মাপতো না? দ্যাট মিনস এখানে আসলে দিকের নির্ভরতা, যদিও আমরা বলতেছি যে বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তো দিক নির্ভরতা কেন না এটা পরে বা পরে বুঝবো। আপাতত শুধু এই লিটমাস টেস্টটা চিনে রাখবো যে বিদ্যুৎ প্রবাহের সমষ্টি করতে গেলে আমাদেরকে বীজগাণিতিক যোগফল দিয়েই কাজ সেরে ফেলা যায়। জ্যামিতিক কোন পদ্ধতির সাহায্য নিতে হয় না, কোণের মান আসে না। সো বিদ্যুৎ প্রবাহ কি রাশি? আর রাশি। আবার ত্রিকোণমিতিক কোণ ক্লাস 9-এ আপনাদের চ্যাপ্টার 13 হায়ার ম্যাথে ছিল ত্রিকোণমিতি। ওই যে রেডিয়ান এককে মাপা ছিল না? তো রেডিয়ান এককে যখন আপনারা এই যে পরিমাপগুলো করছেন তখন বলছে না ঘড়ির কাঁটার বিপরীত দিক গেলে পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসলে কি নেগেটিভ কোণ। তাহলে এখানেও কি দিক আছে না মনে হয়? কিন্তু এই কোণের মান যখন যোগ বিয়োগ করেন কিভাবে করেন? 20 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কত ডিগ্রি? ডিগ্রি। অন্য কোনো কিছু আসে না। সো বীজগাণিতিক সমষ্টি করতেছি না আমরা। দিস ইজ বাই ত্রিকোণমিতিক কোণ দিক আছে বাট স্টিল কি রাশি? স্কেলার রাশি। কারণ কি? এই সকল রাশি কে কে বললাম? চাপ, বিদ্যুৎ প্রবাহ, ত্রিকোণমিতিক কোণ, ভেক্টর যোগের সূত্র মেনে চলে। বুঝাইতে পারছি? এমসিকিউতে এই প্রশ্ন আসে যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, এবং এগুলা অ্যাডমিশন টেস্টের এমসিকিউ। আমি বোর্ডের কথাও বলতেছি না, অ্যাডমিশন টেস্টের এমসিকিউ। ঠিক আছে? ওকে, এনিওয়েজ এবার হচ্ছে গিয়ে ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি এটা নিশ্চয়ই আপনারা এতদিনে জানেন যে কোনো একটা ভেক্টর রাশির মাথার উপর দিয়ে এই যে এরকম একটা তীর চিহ্ন মারা যায়। কোনো কোনো বইয়ে দেখবেন ভেক্টর রাশির নিচে এরকম একটা দাগ দেয়, ওইটা আসলে ভেক্টর রাশির প্রকাশ হয়। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল হচ্ছে গিয়ে লিখে বা উইথ সিম্বলস, ঠিক আছে, বা ইকুয়েশন লিখতে গেলে এভাবে লিখি। বাট যখন আপনি চিত্র আঁকাবেন, ভাই ভেক্টর পুরাটা একটা জিওমেট্রিক ব্যাপার, ঠিক আছে? যখন চিত্র আঁকাবেন তখন আপনাকে ভেক্টর প্রকাশ করার জন্য সরলরেখার সাহায্য নিতে হবে। এবং যেই সরলরেখার সাহায্যে আপনি ভেক্টর রাশি আঁকাবেন তাকে আপনি বলবেন কি? ধারক রেখা। ধারক রেখা হচ্ছে একটা সসীম সরলরেখা, যেই সসীম সরলরেখাটা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করে। এখন আপনারা যদি ভেক্টর নিয়ে কথা বলতে চান প্রথমেই কি সরণের কথাটা মাথায় আসা উচিত? সরণ একটা ভেক্টর রাশি। আপনি আপনার বাসা থেকে সরে কোচিং এ আসছেন, তো মনে করেন যেই মুহূর্তে আপনি বাসা থেকে বের হয়েছেন t=0 মুহূর্তে, ঠিক আছে, আপনি ধরেন এ বিন্দুতে ছিলেন, কথার কথা, ঠিক আছে? এ বিন্দু থেকে আপনি সোজা হাঁটছেন, হেঁটে আপনি মনে করেন বি বিন্দুতে আসছেন, এবং বি বিন্দুতে আসার পর আমরা কি হয়েছে আর জানি না, তার মানে সময় গণনা শেষ হয়ে গেছে ওইখানে। ঠিক আছে, কি হয়েছে জানি না, সময় গণনা ধরেন শেষ হয়ে গেছে। সো এখন আমাকে বলেন এই যে পুরা বর্ণনার মধ্যে আপনি শুরু করছেন কোত্থেকে? এ থেকে। এ বিন্দুটা হচ্ছে আপনার জন্য কি? আদি বিন্দু।
এই আদি বিন্দুকে ইংরেজিতে আমরা ইনিশিয়াল পয়েন্টও বলি, টেইলও বলি। টেইল এই জন্য বলি কারণ যদি এটা একটা তীর হইতো, কেউ যদি আপনার দিকে অ্যারো শুট করতো, তাহলে এই বিন্দুটা এই তীরের লেজের প্রান্ত বা টেইলের প্রান্ত, বুঝতে পারছেন? আর বিটা কি, শেষ হয়েছে না, যেখানে গিয়ে আপনি ঘটনা শেষ করছেন, বিটা হচ্ছে আপনার জন্য শেষ বিন্দু। শেষ বিন্দুকে আমরা ইংরেজিতে বলি হেড, কারণ তীরের মাথায় এসে আপনার গায়ে লাগতেছে, এরকম একটা ব্যাপার। আর এই দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে, ঠিক আছে? ধারক রেখা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কেন জানেন? ওই যে একটু আগে বললাম না, আপনি একটা বস্তুকে টান দিচ্ছেন ডান দিকে, ডান দিকে যে টান দিচ্ছেন, সে কোন দিকে থাকবে কিছুক্ষণ পর? ডান দিকেই থাকবে। তো এই ভেক্টর বল অ্যাকচুয়ালি এই পুরো স্পেসে কোন জায়গায় এক্স্যাক্টলি কোন রাস্তা ধরে কাজ করতেছে সেটা বোঝার জন্য আপনার ধারক রেখার বিকল্প কিছু নাই। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখেন, যখন আমি বলতেছি ভালো মতো খেয়াল করেন, এই যে এই বস্তুটাকে আমি উপরে উঠাবো, তাহলে কি বল প্রয়োগ করে উপরে উঠাবো না? খেয়াল করে দেখেন, আমি এই পাশে বল দিচ্ছি, ইউসি ও যে একটু বাইক আগে মানে ঘুরে গেছে, কিন্তু আমি যদি মাঝখানে বল প্রয়োগ করে উঠাই, ওকে ঘুরতেছে? দুইটার ক্ষেত্রে একই বল প্রয়োগ করছি না উপরের দিকে, ধরে নেন মানও এক, রাইট? তো বলটা কোন বিন্দুতে প্রয়োগ করা হয়েছে তার উপর ভিত্তি করে আপনি দেখতে পাচ্ছেন যে আচরণ চেঞ্জ হয়ে যাচ্ছে বস্তুর। তো দিস ইজ ভাই কিছু কিছু ক্ষেত্রে এই ভেক্টরের আদি বিন্দুগুলোকে আমি নড়াচড়া করাইতে পারবো, আর কিছু কিছু ক্ষেত্রে আমি নড়াচড়া করাইতে পারবো। বুঝতে পারছি? দিস ইজ ভাই কোনটা ভেক্টরের ধারক রেখা, কোনটা আদি বিন্দু, কোনটা শীর্ষ বিন্দু বা শেষ বিন্দু, সেটা না বুঝলে আসলে অঙ্ক করতে পারবেন না বা অঙ্কগুলো সলিউশনে করতে, দ্যাটস ওয়াই কথাগুলো বলা। ঠিক আছে? ওকে। ধারক রেখা অসীম হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটাকে আমরা তখন ক্রিয়া রেখা বলি, ধারক রেখা বলি না। ভালো একটা প্রশ্ন করছেন। ধারক রেখা সসীম হয় না অসীম হয়? ভাইয়া, ধারক রেখা অসীম হবে না সসীম হবে? অসীম। তোকে বলছি, ধারক রেখা একটা সসীম সরল রেখা, আর অসীম হবে ক্রিয়া রেখা। ধারক রেখা আর ক্রিয়া রেখার মধ্যে পার্থক্য কি? আপনি বল দিচ্ছেন কোন দিকে? ডান দিকে। এইটা হচ্ছে ক্রিয়া রেখা। ডান দিকে যে কোনো জায়গা থেকে আপনি বলটা শুরু করতে পারেন, কিন্তু 10 নিউটন বল দিলে তার ধারক রেখা যা হবে, 20 নিউটন বল দিলে তার ধারক রেখা ডাবল হবে। ঠিক আছে? বাংলায় না টার্মিনোলজি গুলো একটু হেজি। এই যে লাইন অফ সাপোর্ট, এটা একটা ফাইনাইট রেখা, আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশন এটাকে বলবো কি আমরা? ক্রিয়া রেখা। লাইন অফ অ্যাকশন বা ক্রিয়া রেখা এইটা হবে ইনফাইনাইট। ঠিক আছে? আর আমাদের বইয়ের ধারণা অনুযায়ী ধারক রেখা লাইন অফ সাপোর্ট যেটা, এটা হচ্ছে ফাইনাইট দৈর্ঘ্যের, এবং আপনার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে লম্ব দূরত্বটুকু আছে না ভাইয়া, এটাই হচ্ছে ভেক্টর রাশির মান। আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকটাই হচ্ছে ভেক্টর রাশির দিক। সো অবশ্যই ধারক রেখাকে সসীম হইতে হবে, অ্যাটলিস্ট আমাদের বইয়ে যেভাবে এক্সপ্রেস করছে সেই অনুযায়ী বা সেই সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে? ক্লারিফাই করতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। ভেক্টর রাশির ধর্ম। ভেক্টর রাশির ভাই অনেক ধর্ম আছে, আপনারা আজকে এক ক্লাসে এই ধর্ম এক্সপেক্ট করতে পারেন না। এই প্রশ্নটা এরকম অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসবে, ভেক্টর রাশির ধর্মগুলো কি কি লিখো। তো এইটার উত্তর আপনি তখনই দিতে পারবেন যখন পুরো ভেক্টর চ্যাপ্টারটা আপনার কমপ্লিট করা হবে, তার পর্যন্ত আসলে এটা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? যদিও আপনি যদি ইসাক স্যারের বই খুলেন, তপন স্যারের বই খুলেন, দেখবেন দ্বিতীয় পেজে লেখা আছে ভেক্টর রাশির ধর্ম, এক গাদা কথা। ভেক্টর গুণন, ডট গুণন, হাবিজাবি অনেক কিছু বলে একদম কমপ্লিকেট করে ফেলছে, বুঝবেনই না, কারণ চ্যাপ্টারই শেষ হয় না এখনো। ঠিক আছে? সেই জন্য এটা আমরা চ্যাপ্টার শেষে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। এরপর ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য, এইটাও আপনি এখন লিখতে পারবেন না, পসিবল না, কারণ আপনি এখনো পুরোপুরি জানেনই না ভেক্টর কি জিনিস, তাই না? তো আপনি পার্থক্য কোথেকে বের করবেন? বায়োলজিতে আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন প্রাণীর কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য পড়ছেন, তার আগে আপনি জানতেন প্রাণী কোষে কি কি উপাদান আছে, উদ্ভিদ কোষে কি কি উপাদান আছে। ওই যে সালোক সংশ্লেষণে C3 চক্র, C4 চক্র, দুই রকম চক্র আছে না? দুইটা পুরোপুরি পড়ার পরেই আপনি এদের মধ্যে পার্থক্য লিখতে পারছেন, তার আগে তো পারেন নাই, পারছেন? সিমিলারলি আপনাকে আগে সম্পূর্ণ ভেক্টর সম্পর্কে জানতে হবে, তারপর আপনি এই পার্থক্যগুলো অ্যান্সার করতে পারবেন বা এটা বুঝতে পারবেন। তো এই টপিকটা আমরা লাস্টে পড়াবো, ঠিক আছে? বাট স্টিল আমি কেন এই টপিকটা স্লাইডে রাখছি, এগুলো আপনার নিজে চিন্তা করার জন্য। আপনারা যখন এই স্লাইডটা পাবেন, বাসায় গিয়ে দেখবেন আমার হ্যান্ড আউটে দেওয়া আছে, প্লাস ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা যখন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মনে করে দেবেন ভাইয়া আপনি তো আমাদেরকে ভেক্টর ধর্ম পড়ান নাই, বলেন নাই, বা ভাইয়া আপনি আমাদেরকে
এই পার্থক্যটা লিখাই দেন নাই। এখন এখানেও কথা আছে, আমি লিখাই দিব না, আপনারা পুরো শেষ হওয়ার পরে নিজেরা লিখে আমার কাছে নিয়ে আসবেন যে ভাইয়া আমার কাছে মনে হয়েছে আপনার পড়ানোর পর যে ভেক্টর রাশির ধর্ম হচ্ছে এইগুলো। এটা আপনাদের একটা হোমওয়ার্ক হবে, বাট এখন না, ক্লাস শেষে একদম চ্যাপ্টার শেষে উই উইল টক অ্যাবাউট ইট লেটার ইনশাল্লাহ, এখন না। ঠিক আছে, ওকে। আসেন, এরপর আমরা কথা বলবো স্বাধীন ভেক্টর, মানে আমরা আসলে এখন ভেক্টরের প্রকার হতে চলে গেছি, কি কি টাইপের ভেক্টর হতে পারে। প্রথম যে প্রকারভেদ সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। একটা জিনিস দেখেন, এই যে স্বাধীন ভেক্টর কাকে বলে, এইগুলার যে ডেফিনেশন সেটা পুরাপুরি আসলে আসবে আমাদের ইয়ের উপর বেস করে, আলোচনার উপর বেস করে। একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম এই যে বল প্রয়োগ করার ব্যাপারটা দিয়ে, যে আপনি যদি ডান পাশে বল প্রয়োগ করেন তাহলে বস্তু উপর উঠে আসতেছে, বাট একটু ঘুরে যাচ্ছে, আর মাঝখানে বল প্রয়োগ করেন বস্তু ঘুরছে না। তাহলে এই ক্ষেত্রে বস্তুকে উপর উঠানোর ক্ষেত্রে বল এইটার আদি বিন্দু কি যে কোনো জায়গায় নিলে হবে নাকি স্পেসিফিক জায়গায় নিতে হবে? ব্যাপার দেখেন, যে কোনো জায়গায় নিলে হবে মানে হচ্ছে আপনি যেখানেই নেন না কেন সে একই রকম আচরণ করবে। আপনি যেখানেই নেন না কেন একই রকম আচরণ করতেছে। এই পাশে নিলে এদিকে ঘুরে যাচ্ছে, মাঝখানে নিলে সোজা উপরে উঠতেছে, কোথাও ঘুরতেছে না। বাম পাশে নিয়ে টান দেন, উল্টো দিকে ঘুরে আসতেছে, তাই না? রাইট? তাহলে যে কোনো জায়গায় নিলে তো বস্তুর আচরণ একরকম থাকতেছে না, থাকতেছে। তার মানে কিছু কিছু ভেক্টর আছে যাদের আদিবিন্দু আপনি ইচ্ছা মতো চুজ করতে পারেন, কিছু কিছু ভেক্টর আছে যাদের আদিবিন্দু আপনি ইচ্ছা মতো চুজ করতে পারেন না। একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকতে হয়, একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড থাকতে হয়। স্বাধীন ভেক্টর আমি তাদেরকেই বলবো যাদের আদিবিন্দু ইচ্ছে মতো নেওয়া যায়, অথবা যাদের আদিবিন্দু নির্দিষ্ট নয়। ঠিক আছে, তার মানে কেমন হইতে পারে, ধর আমি বললাম একটা বস্তু সোজা আগাচ্ছে, তো একটা বস্তু যখন সোজা আগাচ্ছে তার নিশ্চয়ই একটা বেগের মান আছে, রাইট? সেই বেগের মান মনে করেন বললাম 10 মিটার পার সেকেন্ড। আমাদের চিত্রে এই ভেক্টরটা দিয়ে কি আমরা 10 মিটার পার সেকেন্ডের একটা বেগ বুঝাচ্ছি না? আমরা কি বলছি, এবং অবশ্যই দিক আছে, ধরেন উত্তর দক্ষিণ কোন একটা দিক অবশ্যই আছে, রাইট? আমি যদি এখন বলি যে এইটাও হচ্ছে একটা 10 মিটার পার সেকেন্ড বেগের ভেক্টর, আমার দেখেন খুব একটা কি পার্থক্য আসতেছে? আমার এইখান থেকেও কি একটা বস্তু বা একই বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হতে পারে না? আচরণ কি ভিন্ন হবে? এখান থেকে গেলেও সে 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করবে, এই দিকেও সে 1 সেকেন্ডে 10 মিটার দূরত্বই অতিক্রম করবে, আচরণের কোনো পার্থক্য হচ্ছে। সো এই ধরনের ভেক্টরকে আমরা বলতে পারি স্বাধীন ভেক্টর বা ভি ভেক্টর, বুঝতে পারছি। আর এই সকল ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট, যেই সকল ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট বা ফিক্সড, তাদেরকে আমরা বলবো হচ্ছে আবদ্ধ ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর, বাউন্ড ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। যেমন এই যে বল, আপনি যখন বল প্রয়োগ করতেছেন কোন বিন্দুতে বল প্রয়োগ করতেছেন সেটা অবশ্যই ফিক্স থাকতে হবে। তারপর আপনি স্মরণের কথা চিন্তা করেন, আপনি একটু আগে সবাই তো একই জায়গা থেকে আসেন না, আসছেন এক একজন আপনার এক এক জায়গা থেকে আসছেন, কেউ বাড্ডা থেকে আসছেন, কেউ খিলগাঁও থেকে আসছেন, কেউ আরণ্য বাসাবো থেকে আসছেন, কেউ এক একজন এক এক জায়গা থেকে আসছেন, রাইট? সো আপনাদের সবার স্মরণ ভেক্টরের আদিবিন্দু এক এক জায়গায় ছিল না, রাইট? আমি যদি এখন সেই আদিবিন্দু চেঞ্জ করে বলি যে না আপনি শান্তিনগর থেকে আসছেন, অথচ আপনি আসছেন খিলগাঁও থেকে, ঘটনার আচরণ চেঞ্জ হয়ে গেল না? আমি এটা করতে পারবো? করতে পারবো না। এই সকল ক্ষেত্রে আমি আসলে বলবো এটা একটা আবদ্ধ ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর, কারণ আপনার স্মরণ আদি বিন্দু কোথায় ছিল সুফিক্সড হয়ে আছে, ওইটাকে চেঞ্জ করার কোনো উপায় নাই। সো এগুলোকে আমরা বলবো আবদ্ধ ভেক্টর। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসে সীমাবদ্ধ ভেক্টর এবং স্বাধীন ভেক্টরের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, এখানে আমার হ্যান্ড আউটে আরো ডিটেলস দেওয়া আছে, পড়ে নিয়েন, আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। এখন দেখেন, আমি যখন সদৃশ ভেক্টর বলছি, আপনারা কি সদৃশ কোণে ত্রিভুজ এই টার্মগুলো পড়ে আসছেন না? যখনই সদৃশ বা বিসদৃশ বলা হয়েছে তখন কি একজনকে বলা হয় না দুইজনের মধ্যে তুলনা করা হয়? অবশ্যই তুলনা করে বলতে হয়। যেমন দেখেন একটু আগে যখন বলছি আমি আবদ্ধ ভেক্টর, এখানে কি তুলনার কোনো ব্যাপার আছে? হ্যাঁ। ফ্রি ভেক্টর তুলনার কোনো ব্যাপার ছিল?
না, বাট যখন আমি সদৃশ ভেক্টর বলছি তখন আসলে আমার দুই বা দুইয়ের অধিক ভেক্টরের মধ্যে তুলনার ব্যাপারটা চলে আসতেছে, বুঝতে পারছি? তো এটা মাথায় রাখবেন, যখন এই তুলনা চলে আসবে তখন অবশ্যই সেই ভেক্টর গুলোকে কি হইতে হবে জানেন? সমজাতীয় ভেক্টর হইতে হবে। আপনি কখনোই সরণের সাথে বেগ বা বলের সাথে ত্বরণ এগুলাকে তুলনা করতে পারেন না। এটা কি বুঝতেছেন? আপনি যখন একটা সমীকরণ লেখেন, সমীকরণের বোথ সাইড, এটা কি মাত্রা সমীকরণ চ্যাপ্টারে পড়ে আসছিলেন মনে আছে? একটা সমীকরণের উভয় পাশের প্রত্যেকটা পদের মাত্রা কি সেম হওয়া লাগে, তাছাড়া সমীকরণ হয় না। তো তুলনা মানে কি, দুই পাশে আমি দুইটা রাশি নিয়ে কাজ করব, দুইটা রাশি যদি একই রকম না হয় তুলনা করার কোনো উপায় আছে? এটা সবসময় মাথায় রাখবেন, কখনোই ভুলবেন না। সদৃশ ভেক্টর মানে যেই সকল ভেক্টরের মধ্যে এরকম তুলনা চলে আসবে তাদেরকে অবশ্যই কি হইতে হবে? সমজাতীয় ভেক্টর হতে হবে, ঠিক আছে? এখন সদৃশ ভেক্টর হওয়ার জন্য যে শর্ত, সেই শর্তটা আসলে ভাইয়া ধারক রেখার উপর আমরা দেই। প্রথম কথা, যদি ধারক রেখাগুলো সমান্তরাল হয়। কি হয় ভাইয়া? ধারক রেখাগুলো সমান্তরাল হয়। এবং দ্বিতীয়ত, যদি তাদের দিক একই হয়, মান এক না হইলেও চলবে। মনে করেন আপনার কাছে বলা আছে একজন লোক কোনো বস্তুর উপর 5 নিউটন বল ডান দিকে প্রয়োগ করছে, আরেকজন আরেকটা বস্তুর উপর 3 নিউটন বল ডান দিকে প্রয়োগ করছে। ডান দিক মানে তার দুইটা কি একই প্যারালাল দিকে? মান ভিন্ন হোক, আমার ধারক রেখা দুইটা কি দিক একই এবং পরস্পর কি সমান্তরাল। তো এই দুইটা ভেক্টর অবশ্যই কি সদৃশ ভেক্টর। মান সমান না হইলেও চলবে, মান সমান হইলেও চলবে, না হইলেও চলবে, কিন্তু দিক একই হইতে হবে এবং সমান্তরাল ধারক রেখা হইতে হবে, ঠিক আছে? তাহলে যদি বিসদৃশ ভেক্টরের কথা বলি, বিসদৃশ ভেক্টরের মধ্যে কি হবে? দিক বিপরীত হবে। ভিন্ন না, দিক বিপরীত হবে। ভিন্ন এবং বিপরীত কথা দুইটা আলাদা। ভিন্ন দিক, বিপরীত দিক, বুঝাইতে পারছি? তো বিসদৃশ ভেক্টরের মধ্যেও আমাদের প্রথম শর্ত ঠিকই থাকবে যে সমান্তরাল হতে হবে। ধারক রেখা সমান্তরাল না করে আমরা সদৃশ বিসদৃশ বলতে পারবো না। কিন্তু সদৃশ ভেক্টরের জন্য হচ্ছে আমার দিক একই, আর বিসদৃশ ভেক্টরের জন্য বিপরীত দিক হতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস একজন 5 নিউটন বল প্রয়োগ করছে ডান দিকে, আরেকজন তার 3 নিউটন বল প্রয়োগ করছে কোন দিকে? বাম দিকে। ডান বাম অপোজিট দিক, একই জাতীয় ভেক্টর, বিসদৃশ ভেক্টর, ঠিক আছে? এরপর বলবো হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টরের মধ্যে একটা মিল আছে, এটা হচ্ছে এদেরও ধারক রেখার উপর শর্ত আসবে। সমান ভেক্টর কাদেরকে বলবো জানেন? যাদের মান সমান। ধারক রেখার মান সমান মানে দৈর্ঘ্য সমান। দ্বিতীয়ত হচ্ছে দিক একই, এবং তৃতীয়ত কি বলতে হবে? ধারক রেখা সমান্তরাল। এই তিনটা জিনিস হইলে আমি তাদেরকে সমান ভেক্টর বলতে পারবো। অবশ্যই সমজাতীয় হইতে হবে, সমজাতীয় না ছাড়া আমি গরু ইকুয়াল টু ছাগল বলতে পারবো না, অসম্ভব। এক্সেপ্ট ওই যে কি বলে হোটেলের সাইনবোর্ড, খুবই লেম একটা জোক, আজীবন ধরে ছোটবেলা থেকে শুনে আসতেছি। কোথায় দাদা, আমাদের ছোটবেলায় দাদা জিজ্ঞেস করতো বড় ভাইরা, যে বলতো কোথায় মুরগি আর গরুর সাইজ সমান? হ্যাঁ, হোটেলের সাইনবোর্ডে একই সাইজে আঁকে দুইটারে, গরুর সাইজ আর মুরগির সাইজ। এনিওয়েজ, তো এনিওয়েজ তো সমান ভেক্টর হওয়ার জন্য কি মান সমান, সমজাতীয় ভেক্টর অবশ্যই মান সমান, দিক একই এবং ধারক রেখা কি হইতে হবে ভাইয়া? সমান্তরাল হইতে হবে, ঠিক আছে? তাহলে আমি তাদেরকে সমান ভেক্টর বলবো। এক্সাম্পল, মনে করেন আমি বললাম কোন একটা বস্তুর উপর ডান দিকে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এই 5 নিউটন বলকে আমরা এ বি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এই আদি বিন্দু বি শেষ বিন্দু। আবার আমরা হচ্ছে গিয়ে আরেকটা বল পাইলাম, যেই বলকে আমরা বললাম মনে করেন হচ্ছে সি আর ডি, ঠিক আছে? হ্যাঁ, দুইটার দৈর্ঘ্য সমান, দুইটা সমান্তরাল ধারক রেখা, দিক একই, সুতরাং আমি বলতে পারবো ভেক্টর এ বি ইকুয়ালস টু ভেক্টর ডিডি, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? এখন দেখেন সমান ভেক্টর এটা কি একটা সমীকরণ না? এ বি ইকুয়ালস টু সি। আমি যদি সমীকরণের বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসি, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে প্লাস কি হয়ে যায়? মাইনাস হয়ে যায় না? তাহলে এ বি মাইনাস সি ডি, ডান পাশে কি লিখবো?
0। এখন একটা কথা বলেন, মাত্রা সমীকরণে পড়েছেন উভয় পক্ষের মাত্রা একই রকম হইতে হয়, তাছাড়া হয় না। হয় সমীকরণ হয়। বাম পাশে সবাই কি ভেক্টর রাশি না? ডান পাশে 0টা কি হইতে হবে তাহলে? একটা দাগ অথবা উপরে একটা তীর চিহ্ন। তাছাড়া এই সমীকরণ লেখা যাবে না। কারণ আপনি যদি উপরে তীর চিহ্ন ছাড়া 0 লেখেন, তার মানে এটা কি লিখতেছেন? একটা স্কেলার রাশি। তো ভেক্টর রাশির যোগফল বিয়োগফল ইকুয়ালস টু জীবনও স্কেলার রাশি হয় না? হয়, সবসময় ভেক্টর রাশি হয়। তো এইসব ছোটখাটো জিনিসের জন্য না, বুঝছেন ভাইয়া, সিকিউতে নাম্বার কমে, 1 2 করে কমে যায়। প্রত্যেকটা জায়গায় যদি এরকম সিরি সিরি মিস্টেকের জন্য 1 2 করে নাম্বার কমে থাকে, কত এ প্লাস এই কারণে মিস, অথবা অ্যাডমিশন টেস্টেও এইসব সিলি সিলি জিনিসপত্রগুলো মানুষজন নোটিস করে না, এমসিকিউর উত্তর ভুল দিয়ে আসে। বুঝছেন? এই জিনিসপত্রগুলোই আপনাকে নজরে রাখতে হবে। এগুলো খুব কঠিন জিনিস না। চিন্তা করে দেখেন, মাত্রা সমীকরণ ছোটবেলায় 9 10 পড়ে আসছেন না? উভয় পক্ষে একই জাতীয় রাশি হইতে হবে, এটাকে ছোটবেলায় পড়ে আসছেন না? তো এই জিনিসটা যদি আপনি এখন বড় হয়ে অ্যাপ্লাই করতে না পারেন, আপনার নাম্বার কমবে। আর অ্যাপ্লাই করতে পারলে আপনি উইনার হবেন। পড়াশোনা খুব একটা কঠিন জিনিস না, বা ভালো রেজাল্ট করা অ্যাটলিস্ট ইন্টার লাইফে কঠিন না। আপনাকে রেগুলার পড়তে হবে এবং এই ছোট ছোট মিস্টেক গুলা খেয়াল রাখতে হবে। দ্যাটস ইট। তো কথা হচ্ছে কি, এই ছোট ছোট মিস্টেক আপনি একদিন এক ক্লাসে করে মনে রাখতে পারবেন না। আপনাকে যে হ্যান্ড আউটটা দিচ্ছে, এটা বাসায় গিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই ক্লাস আরেকবার দেখতে হবে এবং পরীক্ষা দিতে হবে। আমি যদি পরীক্ষা না নিই, আপনি নিজে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবেন যে ভাইয়া খাতা দেখে দেন। যদি এই কাজটা না করেন, তখন আপনার জিনিসপত্র জমে থাকবে, আপনার রেজাল্ট খারাপ হবে। এখন রেজাল্ট ভালো হইলে আসলে জীবনে কি কি সুবিধা অর্জন করা যায়, এটা নিয়ে কথা বলার প্রয়োজন আমার মনে হয় না আছে। বাপ মায়ের গালি খাই নাই, জুতার বাড়ি খাই নাই, এখানে কেউ নাই, ইনক্লুডিং মি অবশ্যই। তো বাপ মায়ের জুতার বাড়ি যদি দুটা কম খাওয়া যায়, তাও তো খারাপ না, তাই না? বাকি সব বাদই দিলাম, যে ভালো চাকরি পাবো, ভালো জায়গায় পাবো, ভালো বিয়ে হবে, ওইসব বাদই দিলাম, যে বাপ মায়ের গালি 3টা কম খাবো, এটা তো কম কিছু না। আচ্ছা, তো সমান ভেক্টর বুঝলাম, বিপরীত ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টরের পরে তাহলে বিপরীত ভেক্টরের সংজ্ঞায় কি বলবো বলেন তো? এক্স্যাক্টলি। মান আমার এখনো কি হইতে হবে? সমান হইতে হবে। দিক কি হইতে হবে? বিপরীত। ভিন্ন বলা যাবে না। এই কথাগুলো কিন্তু দেখেন, সবাই বিপরীত ভেক্টর সংখ্যা লেখা, দিক ভিন্ন বলা যাবে না। মান সমান, দিক বিপরীত, এবং আরেকটা কথা কি, সমান্তরাল ধারক রেখা। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এবার দেখেন, জি, একই ধারক রেখার উপর তো দুইটা ভেক্টর হবে না। একটা ধারক রেখা একটা ভেক্টরকেই বলবে। আচ্ছা, এরপর দেখেন শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের সংজ্ঞায় আমরা তাহলে কি বলবো? যেই ভেক্টরের মান শূন্য কিভাবে আসে? এই যে একটু আগেই তো আসলো, এবি থেকে সিডি বিয়োগ করছে যখন এবি আর সিডি দুইটা সমান ভেক্টর। বা বিপরীত ভেক্টরের কথা চিন্তা করেন, মনে করেন একটা ভেক্টর আছে আমার ডান পাশে, পি থেকে কিউ। ধরেন আপনি বাসা থেকে বেরোয়েছেন, এটাই চিন্তা করেন, বাসা থেকে বেরোয়েছেন, পি থেকে কিউ পর্যন্ত হেঁটে গেছেন। এরপর আবার আপনি কিউ থেকে পি পর্যন্ত হেঁটে ব্যাক করছেন। ঠিক আছে? তাহলে আপনি যখন কিউ থেকে পি পর্যন্ত হেঁটে ব্যাক করছেন, আপনার তখন যে ভেক্টরটা হবে তার ধারক রেখা কি হবে? কিউপি হবে। আমি যদি এখন বলি পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস কিউপি ভেক্টর, কেউ কি আমাকে ভুল বলবে? পি কিউ এবং কিউপি একটা একটা সমান এবং বিপরীত না? মাইনাস সাইনটা সেটাই প্রকাশ করছে। আপনি এখন এই বাম পক্ষকে টেনে ডান পাশে নিয়ে আসেন, বা ডান পাশ পক্ষকে বাম পক্ষে নিয়ে আসেন, আপনি পাবেন ভেক্টর পি কিউ প্লাস ভেক্টর কিউপি ইকুয়ালস টু কত পাবেন? এই হয় না? যেই বিন্দু থেকে সরা শুরু করছেন, সরে গিয়ে আবার সেই বিন্দুতে ফেরত আসছেন, সরণ কি হয়? জিরো হবে না? এইটাই হচ্ছে জিরো ভেক্টর। এই ভেক্টরের মান শূন্য। তাহলে জিরো ভেক্টর বা নাল ভেক্টরের একটা কথা বলতে পারি, মান কি হবে? আর একটা ধর্ম বলতে পারি, আদি বিন্দু ও শেষ বিন্দু একই। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এই জিনিসটা 5বার এমসিকিউ আসছে বোর্ডে, এই একটা জিনিস। এই ভেক্টরের মান শূন্য তাকে কি বলে? যেই ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, তাকে কি বলে? বা নাল ভেক্টর। ঠিক আছে? আর একটা জিনিস, নাল ভেক্টরের দিক আছে, কিন্তু নাল ভেক্টরের যেটা নাই সেটা হচ্ছে নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নাই।
আবারও বলি, দিক নাই আর সুনির্দিষ্ট দিক নেই কথাটা কিন্তু একরকম না। এটা বুঝতে কেন কথাটা এরকম যে সুনির্দিষ্ট দিক নাই? আমি বললাম কোন একটা ঘটনা ঘটছে এবং তারপর এখানে নাল ভেক্টর হয়েছে। ধরেন আমি বললাম যে আপনি নড়াচড়া করে নাল ভেক্টরে আসছেন। যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ না বলবে খুবই চমৎকার। একটু অপেক্ষা করেন, বিটপে এই ঘটনাটা ঘটে। আমার রেকর্ডিং এরও 12টা বেজে গেছে। এই সমস্যা কবে শেষ হবে? ম্যাডাম আসলে ঠিক আছে। একটু আপনাকে উঠতে হবে আপু। উঠে এই প্রজেক্টরের আপনার হাতের উপরে 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 দেখেন, একদম এই পাশে একটা ছোট্ট সুইচ আছে, এটা একবার প্রেস করেন। হ্যাঁ, বসে যান। এনিওয়েজ, তো শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নাই, এই কথাই ছিলাম। যে আপনি মনে করেন এ বিন্দু থেকে যাত্রা শুরু করুন, এ থেকে বি তে গেছেন, বি থেকে আবার এতে আসছেন। তো একটু আগের যে এক্সাম্পলটা বলছিলাম যে আপনি পি থেকে কিউতে গেছেন, কিউ থেকে আবার পিতে আসছেন। তো আপনি যখন পিতে আসছেন, পিতে আসার আগের মুহূর্তে আপনি কোন দিকে যাচ্ছিলেন? কিউ থেকে পি এর দিকে যাচ্ছিলেন, রাইট? আরেকটা ভাবে চিন্তা করা যায়, মনে করেন আপনার কাছে 5 টাকা আছে, আপনি দোকানে গিয়ে 5 টাকা দিয়ে একটা কলম কিনে, আপনার টোটাল টাকার পরিমাণ কত এখন? 0। আবার আপনার একটা ফ্রেন্ড, সে মনে করেন কারো কাছ থেকে 5 টাকা ধার নিছিল, সে বাসা থেকে আবার 5 টাকা এনে তার ধার শোধ করে দিচ্ছে। তাহলে সেও ব্যালেন্সে কি জিরোতে আসছে। কিন্তু একজন টাকা খরচ করে জিরোতে গেছে, আরেকজন টাকা আর্ন করে জিরোতে গেছে। তাই এইভাবে চিন্তা করতে পারেন, মনে করেন আপনি শেয়ার বাজারে গিয়ে শেয়ার কিনবেন। তো আপনি দেখছেন দুইটা কোম্পানি শেয়ারের মূল্য হচ্ছে 20 টাকা। কিন্তু একটা কোম্পানি সে হচ্ছে গিয়ে 3 টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে 20 টাকায় আসছে। কিন্তু আরেকটা যে কোম্পানি আছে তার শেয়ারের ভ্যালু ছিল 100 টাকা, ওখান থেকে কমতে কমতে 20 টাকায় আসছে। আপনি কোনটা শেয়ার কিনবেন? রাইট? যেইটা শেয়ার কমতেছে তার মানে সেই কোম্পানি ভালো চলতেছে না। কয়দিন পর শেয়ার আর 0 টাকায় হয়ে যাবে। উল্টো আমার থেকে টাকা নিয়ে ওই কোম্পানি চালাতে হবে। আপনি তো শেয়ার মার্কেটে আর টাকা দিয়ে কোম্পানি চালানোর জন্য ইনভেস্ট করতেছেন না, আপনি তো লাভ করতে চান। ব্যাপারটা এরকম না? তাহলে দুইজনই 20-এ আছে, কিন্তু একজন বাড়তে বাড়তে 20 আর একজন কমতে কমতে 20। সিমিলারলি জিরোর ব্যাপারটা চিন্তা করে দেখেন, যে জিরো ভেক্টর সে বাড়তে বাড়তে জিরোতে আসছে না কমতে কমতে জিরোতে আসছে। কারণ আমরা বলতেছি যাকে জিরো ভেক্টর আমরা আসলে বলছি, একটু দাঁড়ান, যাকে আমরা জিরো ভেক্টর বলছি, দেখতে পাচ্ছেন? তো দেখেন, এই যে যাকে আমরা জিরো ভেক্টর বলতেছি, সেই জায়গাতে আপনি যখন একবারে পি থেকে কিউতে শুরু করে আবার কিউ থেকে পিতে আসছেন, আপনি বলতে পারেন যে এই যে ভাই জিরোতে আসছি, কেমনে আসছি? কিউ থেকে পিতে আসে জিরো হয়েছি, তাই না? আরেকজন হইতে পারে না যে সে আসলে মনে করেন এ থেকে বি পর্যন্ত গেছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সে এ থেকে বি পর্যন্ত গেছে, তারপর সে বি থেকে এতে আসছে। এইভাবেও জিরো হইতে পারে না? এই দুইজনের জিরো কি একই রকম? একজন বাম পাশ থেকে এসে জিরো হয়েছে, আরেকজন ডান পাশ থেকে এসে জিরো হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত আপনাকে বলা না হচ্ছে কিভাবে সে জিরো ভেক্টরে আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারেন না যে এই জিরোতে আসার জন্য সে কি বাম দিক থেকে আসছে না ডান দিক থেকে আসছে না উত্তর থেকে আসছে না দক্ষিণ থেকে। বুঝতে পারছি? তো কনটেক্সট ছাড়া আপনি ওই জিরো ভেক্টরে সুনির্দিষ্ট দিক বের করতে পারেন। এই জন্য বলা হয় জিরো ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নাই। বোর্ডে একবার এরকম প্রশ্ন এসেছিল, জিরো ভেক্টরের বা নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই, ব্যাখ্যা করো। 2 নম্বরের উত্তরের জন্য। উত্তরটা বোঝা গেছে? পারবো ইনশাল্লাহ? অবশ্যই। যখন আপনার কোনো একটা ভেক্টর জিরোতে আসতেছে, নিশ্চয়ই কোনো না কোনো সমজাতীয় বা বিপরীত ভেক্টর যোগ করার কারণে জিরো হয়েছে, রাইট? তো কনটেক্সট না বলার আগ পর্যন্ত, মানে আপনি এ থেকে বি তে এসে আবার এতে এসে জিরো হয়েছেন, নাকি বি থেকে এ তে এসে তারপর আবার বি তে এসে জিরো হয়েছেন, দুইটার ক্ষেত্রে জিরো হওয়া ডিফারেন্ট না? একজন ডান দিকে এসে জিরো হয়েছে, একজন বাম দিকে এসে জিরো হয়েছে। তো কার জন্য আসলে আপনার এই জিরোটা আসছে,
সেইটা আপনি যতক্ষণ পর্যন্ত না ক্ল্যারিফাই করতে পারবেন আপনার জন্য এই ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত ভেইগ। বুঝতে পারছি? হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে জিরো ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক। ক্লিয়ার করতে পারছি? এ পর্যন্ত কোনো কনফিউশন আছে? না। এরপর হচ্ছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। এক কথায় বললে যেই ভেক্টরের মান জিরো না, যেই ভেক্টরের মান জিরো না, জিরো ছাড়া অন্য যে কোনো কিছু, সেই হচ্ছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর, যার মান জিরো। এই বুঝতেই পারতেছেন জিরো ভেক্টর হইলে তার দিক আছে কিন্তু আবার প্রকৃত দিক নাই বা সুনির্দিষ্ট দিক নাই। তো জিরো ভেক্টর ইজ সামথিং অফ আ প্রবলেমেটিক থিং। নাল ভেক্টর একটা ঝামেলা আছে। And that is why যার মান জিরো না সেই হচ্ছে আমাদের জন্য প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর। প্রপার ভেক্টর এবং জিরো ভেক্টরের মধ্যে পার্থক্য লিখো, এরকম প্রশ্ন মাঝে মধ্যে আসতে দেখা গেছে পরীক্ষায়। ঠিক আছে, ওকে। পরের টপিক একক ভেক্টর। প্রথম কথা, আপনি 10 টাকা আপনার কাছে আছে, 10 টাকা 10 কিভাবে হয়েছে? 1 টাকার 10টা কয়েন মিলে 10 টাকা হয়, তাই না? যদিও সবসময় আপনি 1 টাকা 10টা কয়েন মিলে আপনি 10 টাকা বানান না, বাট স্টিল 10 টাকার মেইন ভ্যালু তো এটাই না? 1 টাকা হচ্ছে কি আমার টাকার একটা ইউনিট, নট 1 পয়সা। 1 পয়সা আরো ছোট ইউনিট, আমি স্ট্যান্ডার্ড ইউনিটের কথা বললে 1 টাকা ইজ মাই স্ট্যান্ডার্ড ইউনিট। সেরকম 10টা কয়েন মিলে 10 টাকা হয়েছে, রাইট? তো সিমিলারলি আপনাকে কেউ বলল, ধরেন আপনি আপনার জায়গা থেকে হেঁটে 5 মিটার ইস্টে গেলেন, ইস্ট মানে পূর্ব দিকে গেলেন। তো আপনি যে 5 মিটার পূর্ব দিকে গেছেন, আপনি কত একক দূরত্ব অতিক্রম করছেন? 5 একক। এককটা কত? 1 মিটার। আরেকজন বলল আপনি 5 সেন্টিমিটার যান, তার জন্য একক কত? 1 সেন্টিমিটার। দুইজনের জন্য দুই রকম একক নিয়ে কাজ করছেন আমরা। ভেরি গুড। তো আমরা যদি বলি, ধরেন কথার কথা, যে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরের মান কত? 5 মিটার। আপনি এই এ ভেক্টরের মান, মানে এ ভেক্টর নিজে পুরা যে আছে তাকে সেই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি কি পাচ্ছেন? আপনি একটা একক মান পাচ্ছেন, যেই একক মানটা হচ্ছে আপনি যেই দিকে যাচ্ছেন না সেই দিকে। এটা কোথায় হেল্প করে সেটা আমি আগে একটু বলি, তাহলে কনটেক্সট বুঝতে ইজিয়ার হবে। আপনারা গ্রাফ আঁকছেন না? গ্রাফ আঁকার সময় আপনাদের বলতে হয় না প্রত্যেক ক্ষুদ্র এক বাহুর দৈর্ঘ্যকে বা দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরে ওই একক অনুযায়ী আপনি মাইপা আগান না? হয় ডানে যান, নাহলে উপরে যান, নাহলে নিচে যান, নাহলে বামে যান, রাইট? তো এইরকম ক্ষেত্রে আপনি যদি একটা, ধরেন ভেক্টরকে কোন একটা গ্রাফে এক্সপ্রেস করতে চান, আপনাকে যদি এই এককটা না বলে দেওয়া থাকে, আপনি কি বুঝবেন কোন ডিরেকশনে যেতে হবে? আপনাকে বললো 6 মিটার ডিস্টেন্সের একটা ভেক্টর, 6 মিটার ডিস্টেন্স, ডিরেকশন না বলে ডানে যাব না বামে যাব না কোন ইচ্ছা যাব, কোনো কিছু আছে? তো ওই ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা কি করি, যেই ভেক্টরটা আপনাকে দেওয়া আছে তাকে তার মান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তার মান কি? একক হবে, ইউনিট হবে। বাট ওই ইউনিট ভেক্টরটাকেই আমরা বলি হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টরের দুই রকম সংজ্ঞা দিতে পারেন। এই ভেক্টরের মান একক, তাকে একক ভেক্টর বলে, অথবা কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে এই ভেক্টরটি পাওয়া যায়, তাকেই আপনি একক ভেক্টর। মাথায় রাখবেন, আপনি যেহেতু মান দিয়ে ভাগ করছেন তার মানে এই ভেক্টরটা ইউনিটলেস এবং ডিমেনশনলেস। কারণ কাটাকাটি যাবে না মাত্রাগুলো, বুঝছেন না? ওই যে এফ ইকুয়ালস টু এম এ, এখানে একটা সমীকরণে ওই যে কে ধ্রুবক থাকে না, মানে কে একটা মাত্রাহীন এবং এককহীন ধ্রুবক ছিল না, বিকজ এফ আর এম এ কাটাকাটি করে সব বাদ চলে যায়। এখানেও ঘটনাটা সেম হয়, বুঝছেন? বুঝতে পেরেছি? ভেরি গুড। দেখেন আমি অনেক ডিটেলস এই জন্য পড়াচ্ছি যেন বাসায় গিয়ে আপনাদের এটা পড়তে আর প্যারা না হয়। আর আপনি বলতে পারেন যে ভাইয়া কালকে এসএসসি রেজাল্ট দিবে, প্লিজ ছেড়া দেন। বাট এই ক্লাস তুমি আবার রিপিট নিব, ধরেন আপনারা আবার যখন আবার আবার কবে আসবে, নেক্সট সোমবারে মনে হয়, তাই না? আপনাদের সোম বুধবারের টাইম না? সোম বুধবারে বিকাল 3টা থেকে। সো নেক্সট সোমবারে যখন আসবেন আমার ক্লাসে, তখন হচ্ছে গিয়ে আমি আবার নতুন টপিক নিয়ে শুরু করব। এরকম করে আমরা আগাইতেই থাকবো, তাই না? সো এখন ঘটনা হচ্ছে যে এই টপিকগুলো থেকে যখন আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, যেন অ্যাটলিস্ট রেকর্ডিংটা তো আছে, রাইট? পরে রেকর্ডিং দেখে নেবেন। এখন জাস্ট শুনে যান, অত অ্যাটেনশন না দিলেও সমস্যা নেই, বাট শুনে যান এবং প্রশ্ন করেন যে জায়গাটা বুঝতেছেন। একক ভেক্টরটা বুঝাইতে পারছি? ওকে। এবার হচ্ছে গিয়ে আয়তাকার একক
ভেক্টর। দেখেন, একটা হচ্ছে একক ভেক্টর, আরেকটার নাম কি বলছি? আয়তাকার একক ভেক্টর। তার মানে আমি এখানে এমন একক ভেক্টর নিয়ে কাজ করব যেটা নিয়ে আমি একটা আয়তাকার বস্তু আঁকাইতে পারি। আয়তাকার বস্তু মানে কি? 2D বস্তু না 3D বস্তু? 3D। ঘনক মানে আয়তাকারেরই যদি সবগুলা বাহু সেম হয় তাহলে সেটাকে ঘনক বলে। হচ্ছে আয়তক্ষেত্র, আর একটা হচ্ছে আয়তাকার বস্তু। বস্তু তো 2D তে হয় না, বস্তু তো সব 3D তে হয়, রাইট? তো যখনই আমি আয়তাকার বলতেছি তার মানে কি? আমরা একটা 3D কিছু চিন্তা করতেছি। এই রুমটাকে আমরা একটা আয়তাকার ব্যবস্থা চিন্তা করতে পারি। রুমের যেকোনো একটা কর্নার পয়েন্ট থাকা, তো রুমের যেকোনো একটা কর্নার পয়েন্টে তাকায় আপনি মোটামুটি এরকম একটা জিনিস নোটিস করার কথা। তো আচ্ছা, হয় নাই। তো উফ, আবারও হয় নাই, কেন হচ্ছে না বলেন তো? এবার মোটামুটি হয়েছে। মনে করেন এই হচ্ছে আমার একটা আয়তাকার ঘনবস্তু, দেখতেছেন সবাই? এই হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর যে কোনো একটা কর্নার পয়েন্টের সাথে আমাদের এই রুমের যে কোনো একটা কর্নার পয়েন্ট খুব মিলে যাচ্ছে না? এইটা থেকে দেখেন, এই যে আমাদের এই যে লাল যে এই পয়েন্টটা আছে, এই লাল পয়েন্ট থেকে উপরের দিকটাকে আমরা ওয়াই অ্যাক্সিস চিন্তা করতে পারি, ডান দিকটাকে আমরা এক্স অ্যাক্সিস চিন্তা করতে পারি, এবং ভেতরের দিকে যে ডিরেকশনটা আছে সেটাকে আমরা জেড অ্যাক্সিস চিন্তা করতে পারি। এখন আমরা এই রুমের মধ্যে এইখানে যদি একটা পয়েন্ট নেই, এই পয়েন্টে আসার জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর সামনে আগে আসতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ থেকে উপরে উঠতে হবে, আর জেড অ্যাক্সিস বরাবর পিছন থেকে সামনে আসতে হবে। তাইলে আমি এই পয়েন্টটা পাবো না, রাইট? তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব গ্যাপ মেপে মেপে আমাকে আসতে হবে না? তাহলে এখানে একটা একক বা ইউনিট সিস্টেম লাগবে। আমি যদি এই এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, এটাকে আই ক্যাপ বলি, জাস্ট ইচ্ছা হয়েছে তাই আই ক্যাপ বলছি। ওয়াই অক্ষ বরাবর যেটা সেটাকে আমরা জে ক্যাপ বললাম, আর কে ক্যাপ বললাম হচ্ছে জেড অক্ষ বরাবর যে অবস্থানটুকু আছে সেইটা। এই তিনজনকে যখনই আই জে কে নামে ডাকবো, আই জে কে দিয়ে আপনি এই আয়তাকার ঘনবস্তুর যে কোনো পয়েন্টের অস্তিত্ব আমাকে ঘোষণা করে বলতে পারবেন। এক্সাম্পল দিই, মনে করেন আমি বলতেছি এই যেখানে একটা পয়েন্ট, ধরেন ইমাজিনেশন করেন এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে আমার এই জায়গাতে, এইটাকে এ বিন্দু বললাম। তাহলে এ বিন্দু ইকুয়ালস টু আমি বললাম মনে করেন 3 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস কে ক্যাপ। এর মানে হচ্ছে এ একটা ভেক্টর, যেই ভেক্টরের এক্স অক্ষ বরাবর 3 ঘর সামনে আগাইলে, বিকজ আই এর আগে কি আছে 3, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর নিচে গেলে, কজ উপরে প্লাস নিচে তাহলে কি মাইনাস, আর জেড অক্ষ বরাবর 1 ঘর সামনে আগাইলে আপনি যে পয়েন্টটা পাবেন সেটাই হচ্ছে আপনার জন্য এ পয়েন্ট। বুঝতে পারছি? এইভাবে করে আমি একটা 3 ডিমেনশনাল স্পেস পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারি। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। কাদেরকে? এই তিনজনের সেটকে, যে কোনো একজনকে একা বা কিন্তু না, তিনজনের একটা সেট, আই জে এবং কে। আই মানে এক্স অক্ষ, জে মানে ওয়াই অক্ষ, এবং কে মানে হচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর খুবই সিম্পল। আপনি রাইট নাও যে অবস্থানে আছেন সেই অবস্থানকে বর্ণনা করার জন্য আমি যে ভেক্টর ব্যবহার করব সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। আর আপনি যে ধরেন, মনে করেন ভাই আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, মুহিত। মুহিত, মুইদ, মুইদ আপনার নাম। সাজিদ আপনার নাম আপু, সরি সাহিরা আপনার নাম, স্বর্ণা। আচ্ছা, তো ধরেন সাজিদ ভাইয়া কোথায় আছেন? কেউ বললো দরজা থেকে 2 নাম্বার বেঞ্চে আছে, আমি বললাম না দরজা থেকে 4 নাম্বার বেঞ্চে আছে। কে ভুল? এই ঠিক। দরজা থেকে 2 নাম্বার, দরজা থেকে 1 2 3 4 নাম্বার। তো কোন দরজা থেকে এটা স্পেসিফাই করা ছাড়া 2 আর 4 দুইটাই কনফিউজিং অ্যান্সার। কিন্তু আমি তো বলবো সামনের দরজা থেকে বা পিছনের দরজা থেকে। So, আমার কোনো না কোনো একটা জায়গায় পয়েন্ট ফিক্স করে আপনার অবস্থান বলতে হবে না? ওই যে জায়গাটাকে আমি ফিক্স করবো এটাকে আমরা গ্রাফে বলি মূলবিন্দু নামে। এখান থেকে 0 0 থেকে ক্যালকুলেশন করা শুরু করি আমরা, বুঝছেন? তো অবস্থান ভেক্টর হচ্ছে কি? মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর, বিন্দুর বলি বস্তু না বলি, মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর
অবস্থানই হচ্ছে অবস্থান। যেমন দেয়াল থেকে মুড়িদের অবস্থান কোথায়? এক হাত। এক হাত না বেটা, এক কবজি। এক হাত হলো তো এটা, তাই না? এইবার এক হাত, তখন আবার তোর আর সাজিদের মধ্যে ডিস্টেন্স কত? এক কবজি। অর্ধেক। কি? তো ওই তো এক একজনের কাছ, তাহলে প্রত্যেকবার আমি যখনই অরিজিন চেঞ্জ করি, মূল বিন্দু চেঞ্জ করি, তখন কি অবস্থান ভেক্টর বা পাল্টায় যায়, যায় না? তাহলে আমি যদি বলি অবস্থান ভেক্টর কি পাল্টানোর কথা, যদি অবস্থান ভেক্টর পাল্টায় যায় তাহলে আমার বুঝতে কনফিউজ কনফিউজ থাকবো না সবসময় যে আসলে কোথায় আছে জানি না। তো একটা স্থির রুমের মধ্যে মুহিত কি স্থির বসে আছো না? তাহলে তোমার অবস্থান ভেক্টর কি একটাই হওয়া উচিত। তার কারণ হচ্ছে এই রুমের মধ্যে একটাই মূল বিন্দু থাকা উচিত, এবং অবস্থান ভেক্টর শুরু হবে থেকে? মূল বিন্দু থেকে। শেষ হবে কোথায়? তোমাদের নিজস্ব অবস্থানে। আমি কি তাহলে বলতে পারি অবস্থান ভেক্টর একটা আবদ্ধ ভেক্টর? কারণ অবস্থান ভেক্টরের মূল বিন্দু নির্দিষ্ট। বুঝাইতে পারছি? একবার এরকম প্রশ্ন আমরা বোর্ডে দেখতে দেখেছি যে অবস্থান ভেক্টর একটা আবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। এখন দেখেন, এরকম টাইপের প্রশ্ন না আমি আপনাদেরকে বোর্ডে যা আসছে সব লিখাই দিতে পারি, কিন্তু এগুলো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব। এগুলাকে অ্যান্সার করতে পারতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা প্রপারলি জিনিসটা পড়তে হবে, ঠিক আছে? থরলি পড়তে হবে। এনিওয়েজ, এরপর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যে কোনোই পার্থক্য নাই। আপনারা কি ম্যাথে সরলরেখা করছেন? এখনো সরলরেখা শুরু করছে? আচ্ছা, যেখানে সরলরেখা শুরু যদি করে ওখানে স্থানাঙ্ক দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। পড়ছেন এখনো? না পড়লে সামনে পড়বেন। পোলার স্থানাঙ্কে যেটা ব্যাসার্ধ ভেক্টর, কার্তেশীয় স্থানাঙ্কে সেটা অবস্থান ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর আরো স্পেসিফিক্যালি বলি, ধরেন ভাই আমি তো ফিজিক্সে আছি, ফিজিক্সে তো বস্তু ঘুরবেও, শুধু যে সামনে পিছনে আসবে এরকম তো না, তাই না? যেমন পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরতেছে, কক্ষপথের উপর ঘুরে আসতেছে, তাই না? তো এরকম ঘূর্ণনরত কোনো বস্তুর মধ্যে যদি আমি বলি যে এই হচ্ছে গিয়ে সেই ঘূর্ণন পথের কেন্দ্র, এবং কোন একটা নির্দিষ্ট মুহূর্তে বস্তুটা এ অবস্থানে আছে, তাহলে ব্যাসার্ধ ভেক্টর বলতে আমি কি বুঝবো? ও থেকে এ পর্যন্ত যে অবস্থানটা সেটাকে আমি ব্যাসার্ধ ভেক্টর বলবো, যখন সে ঘূর্ণনরত অবস্থায় আছে। তো সরাসরি ডানে বামে উপরে নিচে যাওয়ার জন্য আমি অবস্থান ভেক্টর ইউজ করব, আর যে বস্তু ঘুরতেছে গোল গোল সেখানে আমি তার অবস্থান বোঝানোর জন্য ব্যাসার্ধ ভেক্টর ইউজ। ঠিক আছে? এরপর সরণ ভেক্টর। সরণ ভেক্টর মানে তো বুঝতেই পারতেছেন, এই ভেক্টর দিয়ে সরণ প্রকাশ করব, সেটাই হবে সরণ ভেক্টর। সম রেখ ভেক্টর। হ্যাঁ, আর কত ভেক্টর? ভালো প্রশ্ন করছেন। আর মনে হয় 3-4টা আছে। সমরেখ ভেক্টর হচ্ছে যেই সকল ভেক্টর একই সরলরেখা বরাবর। সমরেখ ভেক্টর কি? যে সকল ভেক্টর একই সরলরেখা বরাবর তারাই হচ্ছে সমরেখ ভেক্টর। শেষ। সমতল ভেক্টর বা সমতলীয় ভেক্টর, যে সকল ভেক্টর একই সমতলে আছে তাদেরকে বলবো হচ্ছে সমতলীয় ভেক্টর। সমরেখ ভেক্টর কি? একই সরলরেখায় আছে, একাধিক ভেক্টর, অবশ্যই একাধিক ভেক্টর তুলনা, ঠিক আছে? আর সমতলীয় ভেক্টর একই সমতলে আছে। আচ্ছা, এরপর হচ্ছে সমবিন্দু ভেক্টর। মনে করেন আপনারা কি টাগ অফ ওয়ার খেলাটা খেলছেন কখনো? টাগ অফ ওয়ার, স্কুলে দড়ি টানাটানি খেলা খেলে না? দুই পাশে 2-3 ধরে টানে, খেলা হয় নাই বা দেখছেন তো? তো মনে করেন এরকম একটা, ধরেন কোথাও কারো জমির মধ্যে এরকম একটা পিলার গাড়া আছে, পিলারটা টাইনা ফেলাই দিবে মানুষজন। তখন কি করে? এই পাশে একটা রশি দিয়ে টানে, ওই পাশে একটা রশি দিয়ে টানে, এই পাশে একটা রশি দিয়ে টানে, তাই না? গাছ উপড়ানোর সময় দেখবেন এরকম করে যে 3 দিক থেকে রশি দিয়ে টাইনা উপড়ায় ফেলে। তো আমি যদি এখন চিন্তা করি এই যে বলটা আছে, এই বিন্দু দিয়েও একটা ফোর্স আছে, এই বিন্দু বরাবর একটা ফোর্স আছে, এই বিন্দু বরাবর একটা ফোর্স আছে, রাইট? এই তিনটা ফোর্স F1, F2 এবং F3 একই বিন্দুগামী, দেখতে পাচ্ছি? যখন একই বিন্দুগামী একাধিক ভেক্টর থাকবে তাদেরকে আমি বলবো হচ্ছে সমবিন্দু ভেক্টর। দেখেন তিনটা কি একসাথে শুরু হয়েছে? হ্যাঁ। তিনটা কি একসাথে শেষ হয়েছে? হ্যাঁ। কিন্তু তিনটা একই বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করছে বা ওভারল্যাপ করছে, তো এদেরকে আপনি সমবিন্দু ভেক্টর বলতে পারেন। যখন ধরেন কথার কথা কারের রেস হচ্ছে,
সবগুলা গাড়ি একই স্টার্টিং লাইন থেকে শুরু করতেছে না? ওই লাইনটাকে আপনি লাইন চিন্তা না করে একটা পয়েন্ট চিন্তা করেন এবং গাড়িগুলাকে সোজা না চিন্তা করে সবাই ধরেন একটা এক এক দিকে চলে যাচ্ছে, বুঝতে পারতেছেন? কিন্তু এক একজন গাড়ি এক একটা টাইমে যাচ্ছে। বা ধরেন রাস্তার মাঝখানে এরকম ইন্টারসেকশন থাকে না? এই ইন্টারসেকশনের উপর দিয়ে সবগুলা গাড়ি মোটামুটি যাতায়াত করে, কিন্তু এক একটা গাড়ি এক একটা টাইমে করে। সো প্রত্যেকটার ভেলোসিটি যদি আমি আঁকি, সব ওই বিন্দুগামী হবে না, ওই ইন্টারসেকশন বিন্দুগামী হবে না। এইরকম ভেক্টর গুলোকে বলবো আমরা সম বিন্দু ভেক্টর। আর সম প্রারম্ভিক ভেক্টর হচ্ছে অবশ্যই একই বিন্দু থেকে শুরু হইতে হবে, ঠিক আছে? তার মানে মনে করেন আপনি একটা বন্দুক থেকে 10টা গুলি করছেন একই জায়গায় দাঁড়ায়, একটা বন্দুক থেকে 10টা গুলি করছেন একই জায়গায় দাঁড়ায়, প্রত্যেকটাকে একই বিন্দু থেকে শুরু হয়েছে না? তো ওইটা হবে সম প্রারম্ভিক ভেক্টর। দুইটা চিত্রের মধ্যে পার্থক্য দেখতেছেন, তিনটা ভেক্টর এসে মিলছে সমবিন্দুতে, আর এখানে তিনটা ভেক্টর একই বিন্দু থেকে শুরু হয়েছে। দ্যাটস ওয়াই এটা সমবিন্দু, আর এটা হচ্ছে সম প্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল। বুঝতে পারছি? নাইস। এরপর বাকি যেই দুইটা ভেক্টর আছে পোলার ভেক্টর। ও, আমি বোধহয় একটা জিনিস মিস আউট করছি। আচ্ছা, পোলার ভেক্টর অক্ষীয় ভেক্টর, পোলার ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর আছে অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর যেটা, সেটা হচ্ছে বলের মতো বা বেগের মতো। আপনি যখন বল প্রয়োগ করবেন, ডান পাশে সোজা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এরকম ভাবে আপনি বল প্রয়োগ করছেন এবং এই রেখা বরাবর আসলে বল কাজ করছে, রাইট? বা বেগের কথা চিন্তা করেন যে এই বস্তুর সামনে চলে গেছে, সে আসলে এই রেখা বরাবরই সামনে আগাবে না? তো এই ধরনের ভেক্টর যাদেরকে আপনি ধারক রেখা বরাবর পাবেন, তাদেরকে আপনি বলবেন হচ্ছে পোলার ভেক্টর, ঠিক আছে? আর অক্ষীয় ভেক্টর হচ্ছে, মনে করেন আমার এই কলমের আশেপাশে এই বস্তুটাকে ঘুরায় নিয়ে আসছে, অথবা এই যে ফ্যান যদি ছাড়ি দিই, এখন ফ্যান ছাড়লে বাতাস কোন দিকে লাগবে? ফ্যান ঘুরতেছে কোন কোন তলে? এক্স ওয়াই তলে বা এক্স জেড তলে। বাতাস লাগতেছে কি নিচের দিকে না, ওয়াই অক্ষ বরাবর না? তো ওয়াই অক্ষে কি আসলে কোনো ভেক্টর মানে কোনো কণার সরণ হচ্ছে? ফ্যান যে ঘুরতেছে সেই কণার সরণ হচ্ছে কোথায়? এক্স তলে আর এক্স অক্ষে আর জেড অক্ষে। কিন্তু আমার বাতাস লাগতেছে কোথায়? ওয়াই অক্ষে। এটা একটা কাল্পনিক অক্ষ না? যেই অক্ষে ফ্যানের পাখার ব্লেডের কোনো অস্তিত্ব, এবার বাতাস আপনার গায়ে লাগতেছে। এই ধরনের ভেক্টর গুলোকে বলি আমরা হচ্ছে অক্ষীয় ভেক্টর। একটা নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘুরতেছে, অক্ষটা তো আসলে নাই, আছে। আমি ইমাজিন করে নিচ্ছি যে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, যেমন পৃথিবী তার কক্ষপথে ঘুরে আসতেছে, একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে না? পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরে আসতেছে না, অক্ষটা কি আসলে আছে পৃথিবী বরাবর? কাল্পনিক। তো এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। আর বিপ্রতীক ভেক্টর খুবই সিম্পল। যদি ভেক্টর এ একটা ভেক্টর হয়, তার বিপ্রতীক ভেক্টর হবে 1/a। মানে এ ভেক্টরের বিপ্রতীক ভেক্টর এ প্রাইম মানে হচ্ছে কত? 1/a। তো ধরেন আমি বললাম ভেক্টর বি ইকুয়ালস টু 5i, তাহলে তার বিপ্রতীক ভেক্টর কি হবে? 1/5। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এবার একটু কষ্ট করে, না আইটা উপরে থাকবে, আই উপরে থাকবে, মানে সরি, এইটা আসলে ঠিক রিপ্রেজেন্টেশন না। এটা আসলে ঠিক রিপ্রেজেন্টেশন, মানে ধরেন এ ইকুয়ালস টু যদি এ আই ক্যাপ হয়, তাহলে এ হবে 1/a আই ক্যাপ, জাস্ট মানটা ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। এবার সবাই একটু কষ্ট করে, আমরা যে হ্যান্ড আউটটা দিয়েছি সেই হ্যান্ড আউটের লাস্টে দেখেন বিপ্রতীক ভেক্টরের পরে বোর্ড এমসিকিউ বলে একটা পার্ট আছে, পাইছেন? প্রথম এমসিকিউটা দেখেন কি বলছে। ওয়েট, নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? চারটা অপশন দেওয়া আছে, মুইদ অ্যান্সার দেন তো কোনটা। হ্যাঁ, নাম্বার অপশন রাজীব, পারফেক্ট। কারণ ঘতে কি আছে? চাপ, স্কেলার রাশি। কতে ভর, স্কেলার রাশি। খতে কি? বিদ্যুৎ প্রবাহ মাত্রা, স্কেলার রাশি। একটু আগে বলছি না? ওই তিনটা বাদ। এবার সাজিদ 2 নাম্বার করেন, কি বলছে? ইয়েস, বলেন কোনটা।
কারণ ভরবেগ একটা ভেক্টর, কৌণিক ভরবেগ একটা ভেক্টর, না? বলেন, ভুল হলে সমস্যা নাই। 3 নাম্বার মহাকর্ষীয় বিভব। আপু আপনার নাম কি বলছিলেন? তাহিরা, আপনি কোনটা বলতে চান? বিভব। ইয়ে, মুহিদ 2 মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। না, এটার আনসার হচ্ছে মহাকর্ষীয় বিভব। এটা একটু কোথাও লিখে রাখেন, এটা চ্যাপ্টার 6 এ গিয়ে বুঝবো আমরা। আচ্ছা, আর এগুলার সলভ শিট আমি আপনাদেরকে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ কবে খুলবেন? আজকেই। আপনারা আপনারা কি নেক্সট ক্লাসে আসবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে হচ্ছে কি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, ওইখানে এমসিকিউ গুলো ডিটেইলস সলভ দিয়ে দিব। ঠিক আছে, ওইটা আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে প্রিন্ট করে নেবেন। ওকে। আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বারটা দেখেন মুহিত, বলেন, আগে রিডিং করেন 3 নাম্বারটা কি বলেছি। ইয়েস, এবার আমার এটা অ্যান্সার দিবে স্বর্ণা, বলেন। হুম, কোনটা? না, রাজীব, এটার অ্যান্সার কত হতে পারে? টর্ক। এটার অ্যান্সার টর্ক। ঠিক আছে। এনিওয়েজ, আপনাদেরকে এই পর্যন্ত যা পড়িয়েছি তার উপর বেস করে মোটামুটি আপনারা এইটার অ্যান্সার করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে জানেন? এখানে 15টা এমসিকিউ আছে। এই 15টা এমসিকিউ নিজে ট্রাই করবেন, ট্রাই করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে যেগুলো যেগুলো পারবেন না আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো, আর তারপরে ক্লাস আগাবো। ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আপনাদের এই ভিডিও ক্লাসটা আমি আপলোড করে দিব ইনশাল্লাহ আজকেই বাসায় গিয়ে। ঠিক আছে।